Hello everyone, Assalamu alaikum. Welcome to the admission program arranged by 10 Minute School. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপর 21তম ক্লাস। 21তম ক্লাসে আমি আপনাদের সাথে আছি এসকে রায়হান। চলে এলাম আরও একটি লেকচার নিয়ে। গত ক্লাসে অর্থাৎ 20তম লেকচারে আমরা আলোচনা করেছিলাম ইনভার্সন এবং সাবজাংটিভস নিয়ে। আশা করি আপনারা সবাই টপিক দুটো ভালোভাবে পড়েছেন এবং প্র্যাকটিসগুলো সলভ করেছেন। আজকে আমরা আরও যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কম্প্যারিজন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাডমিশন টেস্টের জন্য তিনটি টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। আশা করছি আমরা যদি ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে করে থাকি, তারপর এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা অনায়াসেই অ্যান্সার করতে পারবো। লেকচার শুরু করার আগে বলে নেই, টপিকগুলো খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। সো আর দেরি না করে চলে যাই আমরা আমাদের মূল পড়াশোনায়। শুরুতেই আমরা আলোচনা করব কম্প্যারিজন নিয়ে। কম্প্যারিজন নিয়ে আমরা স্কুল থেকেই পড়ে আসছি, অর্থাৎ কম্প্যারিজন মানে বোঝায় তুলনা। তুলনা হতে পারে দুই রকম, সমানে সমানে তুলনা হতে পারে, আবার সমানে অসমানে তুলনা হতে পারে। যেমন আমরা অনেক সময় বলি যে সে আমার মতোই লম্বা, এখানেও আমি তুলনা করছি, সেটা হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমানে সমানে তুলনা। অনেক সময় আমরা বলি যে সে আমার থেকে বেশি লম্বা বা সে আমার থেকে কম লম্বা, সেখানে সমান অসমানে তুলনা হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি কম্প্যারিজন সাধারণত দুই রকমের হতে পারে, যেমন ইকুয়াল কম্প্যারিজন এবং আনইকুয়াল কম্প্যারিজন। তাহলে শুরু করি আমরা ইকুয়াল কম্প্যারিজন নিয়ে। আমরা যদি ইকুয়াল কম্প্যারিজনের ডেফিনেশনটি দেখি, এখানে বলা আছে যে equal comparison indicates that two entities are or are not, if negative, exactly same। তার মানে বলা হচ্ছে দুটি এন্টিটি যখন সেম অবস্থায় থাকে তখন সমানে সমানে যে তুলনাটা হয় সেটাকে আমরা ইকুয়াল কম্প্যারিজন বলি। দ্য ফলোয়িং আর স্ট্রাকচার জেনারেলি অ্যাপ্লাইজ টু দ্য টাইপ অফ কম্প্যারিজন। যেমন বলছে যে আমরা নিচের স্ট্রাকচারটি যেটি আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, এই স্ট্রাকচারটি হচ্ছে আমাদের ইকুয়াল কম্প্যারিজনের স্ট্রাকচার আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রথমে থাকবে একটি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব যে কোনো একটি থাকতে পারে, তারপর আরও একটি অ্যাজ, তারপর আরও একটি নাউন কিংবা প্রোনাউন। অর্থাৎ আমরা বলতে পারছি এখানে যে প্রথমেই কোনো একটি নাউন বা প্রোনাউন থাকতে পারে এবং শেষে আরেকটি নাউন বা প্রোনাউন থাকে এবং তাদের মধ্যে আমরা তুলনা করি। যেহেতু ইকুয়াল কম্প্যারিজনে আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে একটি অ্যাজ ইউজ করি এবং পরে একটি অ্যাজ ইউজ করি এবং সাবজেক্টের পর তো নর্মালি ভার্ব থাকেই। অর্থাৎ স্ট্রাকচারটি আমরা ভালোভাবে মুখস্থ রাখবো। স্ট্রাকচারটি আমি আবার দেখাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস নাউন অর প্রোনাউন। স্ট্রাকচারগুলো দেখতে একটু বড়, কিন্তু আমরা যদি এক্সাম্পলের সাহায্যে স্ট্রাকচারগুলো মনে রাখি সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারগুলো মনে রাখতে তেমন কষ্ট হবে না। এই লেকচারে আমরা অনেক স্ট্রাকচার পাবো এবং স্ট্রাকচারগুলো আমরা এক্সাম্পলের সাহায্যে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা খুব ইজিলি স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবো। যেমন প্রথম এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি যে মিকেল রানস অ্যাজ ফাস্ট অ্যাজ জোনাস। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা যে মিকেল প্রথমে আছে একটি সাবজেক্ট, তারপর আছে রানস একটি ভার্ব, তারপর স্ট্রাকচারের অ্যাজ, তারপর ফার্স্ট একটি অ্যাডভার্ব এবং তারপর আবার স্ট্রাকচারের অ্যাজ, তারপর জোনাস একটি নাউন। অর্থাৎ আমরা যদি এই এক্সাম্পলটি মনে রাখি এবং এক্সাম্পলটির সাহায্যে স্ট্রাকচারটি মনে রাখতে চাই, তাহলে আমরা খুব সহজেই স্ট্রাকচারটি মনে রাখতে পারবো। যেমন 2 নম্বর এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি, যেমন বলা আছে জন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ফাদার। অর্থাৎ জন হচ্ছে এখানে একটি সাবজেক্ট, তারপর ইজ ভার্ব, তারপর স্ট্রাকচারের অ্যাজ, স্ট্রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ হচ্ছে আরও একটি স্ট্রাকচারের অ্যাজ, তারপর হিজ ফাদার এখানে একটি প্রোনাউন। অর্থাৎ জন তার বাবার মতোই স্ট্রং বা শক্ত সামর্থ্য। 3 নম্বর এক্সাম্পলটি আমরা এখানে খেয়াল করি, যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ আঙ্কেল। অর্থাৎ এখানে আমরা সেম স্ট্রাকচার পাচ্ছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস স্ট্রাকচার অ্যাজ প্লাস টল একটি অ্যাডজেক্টিভ, তারপর আবার অ্যাজ, তারপর হিজ আঙ্কেল আরেকটি নাউন। এবং
সর্বশেষ এক্সাম্পলটি আমরা যেটি দেখছি যে মাই ফাদার ডাজন্ট ড্রাইভ অ্যাজ কেয়ারলেসলি অ্যাজ মাই ব্রাদার, অর্থাৎ মাই ফাদার এখানে একটি সাবজেক্ট, ডাজন্ট ড্রাইভ একটি ভার্ব, তারপর স্ট্রাকচার অ্যাজ, তারপর কেয়ারলেসলি অ্যাডভার্ব, তারপর আরও একটি স্ট্রাকচার অ্যাজ এবং মাই ব্রাদার আরও একটি নাউন। অর্থাৎ আমরা সিম্পলি মনে রাখতে পারবো যে কোনো একটি এক্সাম্পল যদি আমরা মনে রাখি এবং তার বেসিসে যদি আমরা স্ট্রাকচারটি মনে রাখি তাহলে আমরা স্ট্রাকচারটি খুব সহজে মনে রাখতে পারবো। এখানে বেসিক কথা যেটি ইকুয়াল কম্প্যারিজনের আমরা একটি এক্সাম্পল মনে রাখবো। নর্মালি ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এই প্যাটার্নটা ইউজ করে থাকি, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ যখন থাকবে তখন আমি বুঝতে পারবো যে ওটি ইকুয়াল কম্প্যারিজনের স্ট্রাকচারে যাবে, তখন আমি স্ট্রাকচারটি মনে রেখে খুব সহজেই অ্যান্সারটা করতে পারি। ওকে, তারপর আমরা যে জিনিসটা দেখব যে এখানে একটি নোট দেওয়া আছে, নোটটি আমরা একটু খেয়াল করি যে সামটাইমস ইউ মে সি সো ইনস্টেড অফ অ্যাজ বিফোর দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইন নেগেটিভ কম্প্যারিজন। অর্থাৎ আমরা যখন নেগেটিভ কম্প্যারিজন বুঝাই অর্থাৎ ওই ক্ষেত্রে বোঝায় যে দুইটা এন্টিটি সমান না হয়তো বা অসমান, মানে সেই ক্ষেত্রে আমরা অ্যাজের পরিবর্তে অনেক সময় সো ইউজ করে থাকি। কিন্তু সেটা কিসের ক্ষেত্রে? যখন কম্প্যারিজনটা নেগেটিভ হয়ে থাকে। যেমন নিচের এক্সাম্পলগুলো স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে স্ট্রাকচারটি যা দাঁড়ায় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অবলিক সো, অর্থাৎ পার্থক্যটা হচ্ছে প্রথম স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে যে যখন আমরা নেগেটিভ কম্প্যারিজন করি সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে যেই এসটি হয় তার এজের পাশাপাশি আমরা সো ব্যবহার করতে পারি এবং বাকি স্ট্রাকচারটি মোটামুটি সেম। যেমন আমরা নিচের এক্সাম্পলটি যদি খেয়াল করি যে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, এখানে আমরা অ্যাজের পরিবর্তে সো ব্যবহার করে থাকতে পারি। এমন না যে নেগেটিভ হলেই হচ্ছে গিয়ে এখানে সো ব্যবহৃত হবে, না, অ্যাজ হতে পারে এবং তার পাশাপাশি সো হতে পারে। অর্থাৎ আমরা এখানে মানে দুটি অপশনেই যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাজটাকে প্রেফার করব। যেমন পরের এক্সাম্পলটি আমরা দেখি হিজ জব ইজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ মাইন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিফিকাল্টের পূর্বে অ্যাজ রয়েছে, অর্থাৎ স্ট্রাকচারের অ্যাজ। যেহেতু নেগেটিভ কম্প্যারিজন নট রয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাজের পরিবর্তে সো ব্যবহার করতে পারি, অর্থাৎ হি ইজ নট অ্যাজ ডিফিকাল্ট, হিজ জব ইজ নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ মাইন, এটিও কারেক্ট, এই সেন্টেন্সটিও কারেক্ট, এবং হিজ জব ইজ নট সো ডিফিকাল্ট অ্যাজ মাইন, এই সেন্টেন্সটিও কারেক্ট। কিন্তু আমরা এটা যেটা মনে রাখবো অনেক সময় অপশনে আমরা দেখতে পাই যে নেগেটিভ কম্প্যারিজনের ক্ষেত্রে অ্যাজও আছে সেন্টেন্সে, অ্যাজ দিয়েও আছে এবং সো দিয়েও আছে দুটি অপশনে, সেক্ষেত্রে আমরা অ্যাজটিকে প্রেফার করব। যদি অ্যাজ অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কম্প্যারিজনে সো অ্যান্সার করে থাকতে পারি। তারপর আমরা ইকুয়াল কম্প্যারিজনের উপর আরও কিছু স্ট্রাকচার খেয়াল করব। যেমন এখানে বলা আছে যে টু শো সিমিলারিটি উই ইউজ দ্য ফলোয়িং এক্সপ্রেশন, অর্থাৎ আমরা অনেক সময় সিমিলারিটি বা সাদৃশ্য প্রকাশের ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো ফলো করে থাকি। যেমন এখানে বলছে এ বলতে কোনো একটা নাউন প্রোনাউন কিংবা সাবজেক্ট ওয়ান মানে প্রথম সাবজেক্টে বোঝাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে ভার্ব, তারপর আমরা যা ব্যবহার করতে পারি দ্য সেম অ্যাজ, সিমিলার টু অথবা লাইক, তারপর বলছে বি মানে হচ্ছে কি এখানে আরেকটি নাউন বা প্রোনাউন অথবা সাবজেক্ট টু আমরা বলতে পারি। এখানে আমরা যে জিনিসটি খেয়াল করব সেটি হচ্ছে আমরা যখন সিমিলারিটি প্রকাশ করি, সিমিলারিটি প্রকাশ করার ক্ষেত্রে আমরা মূলত এই তিনটি এক্সপ্রেশন ইউজ করে থাকি, যেমন দ্য সেম অ্যাজ অথবা সিমিলার টু অথবা লাইক। এবং সেক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকে এবং সেন্টেন্সের শেষে একটি সাবজেক্ট থাকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একটি নাউন বা প্রোনাউন থাকে যেটাকে আমরা এ বলছি এবং শেষে আরেকটি নাউন বা প্রোনাউন থাকে যেটাকে আমরা বি বলছি। অর্থাৎ দুটি সাবজেক্টের মাঝখানে যখন আমি এক্সপ্রেশনগুলো ইউজ করি তখন আমাদের এক্সপ্রেশনগুলো হয় দি সেম অ্যাজ অথবা সিমিলার টু অথবা লাইক। আবার স্ট্রাকচারটা অন্যভাবে হতে পারে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট এবং শেষে একটি সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন। সেই দুটি সাবজেক্ট কিংবা দুটি নাউন প্রোনাউন অনেক সময় সেন্টেন্সের শুরুতে থাকতে পারে। যেমন পরের স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি এ অ্যান্ড বি, সেন্টেন্সের শুরুতেই দুটি নাউন বা প্রোনাউন থাকতে পারে অথবা দুটি সাবজেক্ট থাকতে পারে এবং অথবা এনি প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট বলতে বুঝতে পারছি যে দুটো সাবজেক্ট প্রথমেই শুরুতে চলে আসলো, তারপর যখন ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা উপরের এক্সপ্রেশনগুলো একটু চেঞ্জ করি, তখন আমরা দি সেম এজ না বলে ব্যবহার করি দি সেম, এবং সিমিলার টু ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা শুধু সিমিলার ব্যবহার করি। এবং এখানে আমরা লাইক ইউজ করতাম কিন্তু শেষে যখন ইউজ করি তখন আমরা লাইক ইউজ করি। অর্থাৎ আমরা যে বেসিক বিষয়টা জানতে পারলাম যে আমরা দি সেম অ্যাজ অথবা সিমিলার টু অথবা লাইক ব্যবহার করি যখন তারপর কোনো নাউন বা প্রোনাউন থাকে।
এবং দ্য সেম অথবা সিমিলার অথবা অ্যালাইক ইউজ করি যখন তাদের পর কোনো নাউন বা প্রোনাউন থাকে না। যেমন নিচের এক্সাম্পলগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বিষয়টা খুবই ইজিলি বুঝতে পারবো। যেমন 1 নম্বর এক্সাম্পলে বলা আছে দ্যাট কার ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ অবলিক দ্য সেম মাইন। মানে আমি দেখতে পাচ্ছি যে গ্যাপের পর আরেকটি প্রোনাউন রয়েছে, অর্থাৎ মাইন একটি প্রোনাউন রয়েছে। তাহলে আমি দেখি স্ট্রাকচার কোনটার সাথে মিলছে। স্ট্রাকচার মূলত প্রথম স্ট্রাকচারটির সাথে এখানে মিলছে, যে দ্যাট কার প্রথমে বলা আছে একটি সাবজেক্ট, মানে দ্যাট কার বলতে এখানে এ বোঝাচ্ছে, এবং তারপর বলা আছে ইজ বলতে এখানে এই জায়গায় ভার্ব বোঝাচ্ছে, এবং তারপর বলা আছে অলমোস্ট, তারপর হচ্ছে গিয়ে গ্যাপের মধ্যে বলা আছে দ্য সেম অ্যাজ অবলিক দ্য সেম, অর্থাৎ এক্সপ্রেশনের যে কোনো একটা। আমরা কোনটা ইউজ করব, যেহেতু পরে আরেকটি বি নাউন বা প্রোনাউন থাকে, সো এখানে একটি প্রোনাউন রয়েছে মাইন আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে অ্যান্সারটি হবে আমার দি সেম অ্যাজ। ভেরি গুড। তারপরের এক্সাম্পলটি আমরা খেয়াল করি যে দ্যাট কার অ্যান্ড মাইন আর সিমিলার টু অবলিক সিমিলার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন যে দ্যাট কার অ্যান্ড মাইন অর্থাৎ দুইটি সাবজেক্টকে এখানে কি করা হয়েছে, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট হিসেবে আমি কাউন্ট করব, এবং তারপর হচ্ছে গিয়ে ভার্ব রয়েছে আর, এবং তারপর সিমিলার টু অথবা সিমিলার, যেহেতু পরে কোনো নাউন প্রোনাউন নেই, শেষে আমরা যখন সেন্টেন্স শেষে ইউজ করি এক্সপ্রেশনগুলো হয় দি সেম অ্যাজ অবলিক সিমিলার অবলিক অ্যালাইক। তাহলে এখানে আমরা অ্যান্সার করব দ্যাট কার অ্যান্ড মাইন আর সিমিলার। তারপর আমরা 3 নম্বর সেন্টেন্সটি খেয়াল করি। 3 নম্বর সেন্টেন্স আছে যে দিস টু কার্স আর লাইক অবলিক অ্যালাইক। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস টু কার্স, তার মানে প্লুরাল সাবজেক্ট, সেন্টেন্সের শুরুতে প্লুরাল সাবজেক্ট, এবং তারপর কি আছে, তারপর হচ্ছে ভার্ব আছে, এবং তারপর আমরা কি ইউজ করব, লাইক কি অ্যালাইক। যখন পরে নাউন প্রোনাউন থাকে না তখন আমরা অ্যালাইক ইউজ করে থাকি, তাহলে এখানে অ্যান্সারটি হবে অ্যালাইক, মানে দিস টু কার্স আর অ্যালাইক। ভেরি গুড। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারলাম। তারপর আমরা অনেক সময় সেন্টেন্সে ডিসিমিলারিটি প্রকাশ করে থাকি, অর্থাৎ ডিফারেন্স। সো ডিফারেন্স যখন প্রকাশ করি তখন আমাদের এক্সপ্রেশনগুলো কীরকম হয় একটু দেখি। ডিফারেন্স প্রকাশের ক্ষেত্রে আমরা নর্মালি ডিফারেন্ট ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো ডিফারেন্ট আমরা কীভাবে ইউজ করবো দেখি। সেন্টেন্সের শুরুতে যখন একটি সাবজেক্ট থাকবে এবং তারপর ভার্ব, এবং তারপর শেষে যখন আরেকটি সাবজেক্ট অথবা আরেকটি নাউন বা প্রোনাউন থাকবে তখন আমরা ইউজ করি নর্মালি ডিফারেন্ট ফ্রম। মনে রাখবো স্ট্রাকচারটি, শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর গ্যাপ, তারপর হচ্ছে আরেকটি সাবজেক্ট অথবা আরেকটি নাউন বা প্রোনাউন। সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করে থাকি ডিফারেন্ট ফ্রম, অর্থাৎ শেষে যখন নাউন বা প্রোনাউনটি থাকে তখন আমরা ডিফারেন্ট ফ্রম অ্যান্সার করি, অর্থাৎ প্রিপোজিশন সহ আমরা অ্যান্সার করি। ফ্রমটা মনে রাখলেই হবে এখানে। এবং এক্ষেত্রেও সেম, যে এ অ্যান্ড বি অর্থাৎ দুটি সাবজেক্টে যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, অর্থাৎ দুটি নাউন বা প্রোনাউন যাদের মধ্যে তুলনা করা হচ্ছে তারা যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, অথবা কোনো প্লুরাল সাবজেক্ট যদি সেন্টেন্সের শুরুতে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করব ভার্ব এবং তারপর ডিফারেন্ট, অর্থাৎ শেষে যখন আরেকটি নাউন বা প্রোনাউন কিংবা 2 নম্বর সাবজেক্টে আমরা পাবো না, তখন আমরা ডিফারেন্ট ফ্রম না বলে আমরা বলবো শুধু ডিফারেন্ট। 3 নম্বর স্ট্রাকচারটি এখানে যেটা বলা আছে সাবজেক্ট 1 এবং তারপর ডিফার্স ফ্রম এবং দেন বি, অর্থাৎ 1 নম্বর স্ট্রাকচার আর 3 নম্বর স্ট্রাকচারটা এখানে মূলত সেম, মোটামুটি সেম, শুধু পার্থক্যটা কোথায়, যে এই স্ট্রাকচারটিতে ডিফার নিজেই ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ডিফার নিজে এখানে কি হয়েছে, ভার্ব হিসেবে ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই এখানে এক্সট্রা কোনো ভার্ব নেই, কিন্তু উপরের সেন্টেন্সটিতে ডিফারেন্ট কোনো ভার্ব ছিল না, ডিফারেন্ট কোনো ভার্ব নয়, সেক্ষেত্রে এখানে এক্সট্রা একটি ভার্ব ছিল, কারণ ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না। তাহলে আমরা মনে রাখবো বেসিক যেই কথাটি, সেটি হচ্ছে যখন সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে এবং শেষে একটি সাবজেক্ট থাকবে, অর্থাৎ ডিফারেন্ট ফ্রম বসাবো নাকি ডিফারেন্ট বসাবো, সেই ক্ষেত্রে যখন দেখব যে শেষে আরেকটি নাউন কিংবা প্রোনাউন কিংবা সাবজেক্ট টু আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করে থাকি ডিফারেন্ট ফ্রম। এবং সেক্ষেত্রে যদি দেখি আমরা সেন্টেন্সে ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ফ্রম না বলি ডিফার অথবা ডিফার্স ফ্রম। ডিফার অথবা ডিফার্স বলা আছে যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করি। আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে এই বিষয়গুলো পড়ে এসেছি, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পড়ে এসেছি। এবং দ্বিতীয় যে কথাটি মনে রাখবো সেটি হচ্ছে যখন দুটি সাবজেক্টই সেন্টেন্সের শুরুতে চলে আসবে অথবা কোনো প্লুরাল সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা ভার্বের পর ডিফারেন্ট ফ্রম অ্যান্সার না করে শুধুমাত্র ডিফারেন্ট অ্যান্সার করব। ঠিক আছে, আশা করি এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়েছে। নিচের এক্সাম্পলগুলো যদি আমরা ফলো করি তাহলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন বলছে যে ইউর রিপোর্ট ইজ ডিফারেন্ট ফ্রম ডিফার ফ্রম মাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের শুরুতে আছে একটি সাবজেক্ট, তারপর আছে ভার্ব,
তারপর বলছে ডিফারেন্ট ফ্রম ডিফার ফ্রম মাইন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাইন আরেকটি প্রনাউন রয়েছে। তো যখন শেষে প্রনাউন থাকে তখন আমরা ডিফারেন্ট ফ্রম অথবা ডিফার ফ্রম অ্যান্সার করে থাকি, কিন্তু এখানে যেহেতু ইজ ভার্বটি ছিল তার মানে আমি কি ডিফার ফ্রম অ্যান্সার করব না, ডিফার ফ্রম অ্যান্সার করলে আরেকটি ভার্ব হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সারটি হবে ইউর রিপোর্ট ইজ ডিফারেন্ট ফ্রম মাইন। এখন তাহলে আমরা লক্ষ্য করি 2 নম্বর এক্সাম্পলটি। এখানে বলা আছে ইউর রিপোর্ট অ্যান্ড মাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সাবজেক্টই সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছে, অর্থাৎ দুটি নাউন বা প্রনাউনকেই সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা হয়েছে এবং তারপর আছে ভার্ব। যখন দুটি সাবজেক্টকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসা হয় এবং তারপর ভার্ব থাকে তখন আমরা শুধু ডিফারেন্ট অ্যান্সার করি। তাহলে এখানে হবে ইউর রিপোর্ট অ্যান্ড মাইন আর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট, তার মানে এখানে আমরা শুধু ডিফারেন্ট অ্যান্সার করব। 3 নম্বর এক্সাম্পলটি আমরা খেয়াল করি যে বলা আছে ইউর রিপোর্ট সাবজেক্ট নাম্বার 1 মানে প্রথম সাবজেক্টটি আছে, তারপর ডিফারেন্ট ফ্রম ডিফার্স ফ্রম মাইন। তার মানে প্রথমেই আছে সাবজেক্ট 1, গ্যাপে আছে ডিফার্স ফ্রম ডিফারেন্ট ফ্রম এবং শেষে আছে 2 নম্বর সাবজেক্ট অর্থাৎ আরেকটি প্রনাউন। তাহলে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেন্টেন্সে কোনো ভার্ব নেই। তো সেন্টেন্সে যখন কোনো ভার্ব থাকে না এই জাতীয় স্ট্রাকচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মানে ডিফার অথবা ডিফার্স ফ্রম অ্যান্সার করে থাকি, মানে ভার্বের যে ফর্মটি সেটি অ্যান্সার করি। তাহলে এখানে অ্যান্সারটি হবে যে ডিফার্স ফ্রম, ইউর রিপোর্ট ডিফার্স ফ্রম মাইন। 4 নম্বর এক্সাম্পলটি আমরা খেয়াল করি। এখানে বলা আছে এ বাটারফ্লাই সাবজেক্ট 1 অথবা একটা নাউন বলতে পারো, তারপর হচ্ছে গিয়ে ইজ ডিফারেন্ট ফ্রম ইজ ডিফারেন্ট ডিফারিং ফ্রম এ মথ ইন এ নাম্বার অফ ওয়েজ। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সেন্টেন্সের শুরুতে আছে একটি সাবজেক্ট এবং সেন্টেন্সের শেষে আসে একটি সাবজেক্ট, অর্থাৎ আমরা সেন্টেন্স শুরুতে বলতে পারি একটি নাউন আছে এবং সেন্টেন্সের শেষে আরেকটি নাউন আছে। মাঝখানে তাহলে আমাদের কি নাই, কোনো ভার্বও নাই। তাহলে আমাদের যেই অপশনটাতে ভার্ব সহ আছে আমাদের সেই অপশনটা অ্যান্সার করতে হবে। এখন যেহেতু সেন্টেন্সের শেষে একটি নাউন রয়েছে অর্থাৎ সাবজেক্ট 2 রয়েছে, তার মানে এখানে আমরা প্রিপোজিশন ফ্রম সহ অ্যান্সার করবো। তাহলে এখানে অ্যান্সারটি কি দাঁড়াবে, অ্যান্সার করে ফেলি ঝটপট। হ্যাঁ, ভেরি গুড। এখানে অ্যান্সারটি হবে এ বাটারফ্লাই ইজ ডিফারেন্ট ফ্রম এ মথ ইন এ নাম্বার অফ ওয়েজ। তার মানে এখানে অ্যান্সারটি হবে ইজ ডিফারেন্ট ফ্রম। তাহলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে এই পর্যন্ত আমরা যা পড়েছি সেগুলো যদি আমরা আরেকবার একটু রিপিট করি তাহলে সেগুলো দাঁড়াচ্ছে যে ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি নর্মালি ফলো করি অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ ডট ডটের মধ্যে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব বসে। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি হয় সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, তারপর আরও একটি অ্যাজ এবং তারপর নাউন কিংবা প্রনাউন। আমরা এক্সাম্পলের সাহায্যে স্ট্রাকচারটি মুখস্থ রাখার চেষ্টা করব। এবং যে নোটটি আমরা জেনেছি, যদি আমরা নেগেটিভ কম্প্যারিজন করে থাকি অর্থাৎ নেগেটিভ কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে যে অ্যাজটি হতো এই অ্যাজের পাশাপাশি আমরা সো ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে অ্যাজটি বেশি প্রেফারেবল। আচ্ছা, তারপর আমরা ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে আরও যেটা দেখেছি, সিমিলারিটি প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণত দি সেম অ্যাজ অথবা সিমিলার অথবা লাইক এই এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি। সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যখন একটি সাবজেক্ট থাকে এবং শেষে আরেকটি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা মাঝখানে ভার্বের পর অ্যান্সার করে থাকি দি সেম অ্যাজ অথবা সিমিলার টু অথবা লাইক। ঠিক আছে, তার মানে দুটি সাবজেক্টের মাঝখানে যখন আমরা অ্যান্সার করব তখন আমরা অ্যান্সার করব দি সেম অ্যাজ অথবা সিমিলার টু অথবা লাইক। এবং দুটি সাবজেক্ট যখন সেন্টেন্সের শুরুতে চলে যায় অথবা কোনো প্লুরাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পর দি সেম অথবা সিমিলার অথবা অ্যালাইক ইউজ করে থাকি। অর্থাৎ শেষে যখন আমরা কোনো নাউন প্রনাউন দেখব না তখন শুধুমাত্র দি সেম অথবা সিমিলার অথবা অ্যালাইক ইউজ করি। আবার আমরা দেখেছি ডিসিমিলারিটি প্রকাশের ক্ষেত্রে বা ডিফারেন্স শো করার ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটি দেখেছি যে শুরুতে একটি সাবজেক্ট থাকে এবং শেষে একটি সাবজেক্ট থাকে। যখন শেষে সাবজেক্টটি থাকে আমরা ডিফারেন্টের সাথে ফ্রম প্রিপোজিশনটা সহ অ্যান্সার করি, এবং যখন শেষে সাবজেক্টটা থাকে না অর্থাৎ দুটি সাবজেক্ট সেন্টেন্স শুরুতে চলে আসে অথবা কোনো প্লুরাল সাবজেক্ট থাকে এবং তারপর ভার্ব থাকে, তারপর আমরা ডিফারেন্ট ফ্রম অ্যান্সার না করে শুধুমাত্র ডিফারেন্ট অ্যান্সার করি। আবার অনেক সময় দেখা যায় এই স্ট্রাকচারে এই ভার্বটি অনেক সময় থাকে না। এই ভার্বটি যখন না থাকে তখন আমরা কি করি, তখন আমরা ডিফারেন্ট অ্যান্সার না করে ডিরেক্ট ভার্বের ফর্মটি অ্যান্সার করি, যে ডিফার অথবা ডিফার্স অ্যান্সার করি। ডিফার্স কখন করি, যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ভেরি গুড। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের ইকুয়াল কম্প্যারিজনের আলোচনা। এখন আমরা ইকুয়াল কম্প্যারিজনের উপর একটি বিশেষ রুল দেখব, সেটি হচ্ছে
যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স এর কম্প্যারিজনে কোয়ালিটি নাউন কিংবা কোয়ালিটি অ্যাডজেক্টিভ ইউজ হয়। অর্থাৎ কোনো নাউন বা মানে প্রোনাউনের যাদের নিয়ে কম্প্যারিজন করা হয় তাদের কোনো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে আমরা যেগুলো বুঝতে পারি যে কোনো নাউন বা প্রোনাউনের মানে হাইট বোঝাতে পারে, অথবা হচ্ছে গিয়ে এদের লেন্থ বোঝাতে পারে, অথবা সাইজ, এই যেরকম ক্যারেক্টারিস্টিক্স যখন শো করে মানে ক্যারেক্টারিস্টিক্সের কম্প্যারিজন যখন করা হয় তখন আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে কোয়ালিটি নাউন ইউজ করতে পারি, পাশাপাশি কোয়ালিটি অ্যাডজেক্টিভও ইউজ করতে পারি। তো এখানে ঝামেলার বিষয়টি যেটি, আমরা যখন কোয়ালিটি নাউন ইউজ করি তখন আমাদের স্ট্রাকচারটি একরকম হয়, এবং কোয়ালিটি অ্যাডজেক্টিভ যখন ইউজ করি তখন স্ট্রাকচারটি আরেক রকম হয়। এখন স্ট্রাকচারে যাওয়ার পূর্বে আমরা যে জিনিসটি খেয়াল করব সেটি হচ্ছে কোয়ালিটি নাউন মূলত কোনগুলোকে বোঝাচ্ছে এবং কোয়ালিটি অ্যাডজেক্টিভ বলতে কোনগুলোকে বোঝাচ্ছে। আমরা এই বক্সটি যদি খেয়াল করি, আমরা এই বক্সটি একটু ভালোভাবে খেয়াল করব। বক্সে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিটি নাউন হিসেবে কিছু শব্দ দেওয়া আছে। কোয়ালিটি নাউন হিসেবে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে উইথ, ডেপথ, লেন্থ, সাইজ আর হচ্ছে এজ। এগুলো মনে রাখবো, আমরা মুখস্থ রাখবো। এগুলো হচ্ছে আমার কোয়ালিটি নাউন। এগুলো যখন সেন্টেন্সে ইউজ হবে তখন সেন্টেন্সের প্যাটার্নটা একরকম দাঁড়ায়, এবং যখন কোয়ালিটি অ্যাডজেক্টিভ থাকে যেমন হেভি বা লাইট, মানে ওয়েটটা কীরকম হতে পারে, হেভি কিংবা লাইট, অর্থাৎ বুঝতেই পারছি আমরা এগুলো অ্যাডজেক্টিভ। তারপর ওয়াইড কিংবা নেরো, তারপর হচ্ছে ডিপ কিংবা শ্যালো, তারপর হচ্ছে লং কিংবা শর্ট, বিগ কিংবা স্মল, ওল্ড কিংবা ইয়াং। এগুলো হচ্ছে আমার কোয়ালিটি অ্যাডজেক্টিভ। আমরা নাউনটা পড়বো এবং নাউনের পাশাপাশি ওই নাউনের অ্যাডজেক্টিভগুলো কী কী সেটাও আমরা পড়ে নিব। যেমন ওয়েটটা হচ্ছে নাউন, কোয়ালিটি নাউন, এবং এর কোয়ালিটি অ্যাডজেক্টিভগুলো হচ্ছে গিয়ে হেভি এবং লাইট। এবং উইথটা হচ্ছে এখানে আমার কোয়ালিটি নাউন এবং কোয়ালিটি অ্যাডজেক্টিভগুলো হচ্ছে ওয়াইড কিংবা নেরো। ডেপথটা হচ্ছে গিয়ে আমার কোয়ালিটি নাউন এবং কোয়ালিটি অ্যাডজেক্টিভটা হচ্ছে ডিপ কিংবা শ্যালো। তারপর এখানে লেন্থ হচ্ছে কোয়ালিটি নাউন আর কোয়ালিটি অ্যাডজেক্টিভ হচ্ছে লং কিংবা শর্ট। এখানে সাইজ হচ্ছে কোয়ালিটি নাউন আর কোয়ালিটি অ্যাডজেক্টিভ হচ্ছে বিগ কিংবা স্মল। এখানে এজ হচ্ছে কোয়ালিটি নাউন এবং ওল্ড কিংবা ইয়াং হচ্ছে আর কোয়ালিটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভগুলো দেখলে এমনিতেই বুঝতে পারি, পাশাপাশি আমরা নাউনগুলো একটু দেখে নিব। আমরা মোটামুটি সবাই দেখলে চিনতে পারি যে এগুলো হচ্ছে নাউন হিসেবে ইউজ হয় আর এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। তো এখন কথা হচ্ছে কোয়ালিটি নাউন যখন আমরা ইউজ করি তখন আমাদের স্ট্রাকচারটি কী দাঁড়ায়? তখন আমাদের স্ট্রাকচারটি দাঁড়ায়, দেখো, প্রথমে একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে দ্য সেম, তারপর কোয়ালিটি নাউন এবং তারপর এস, তারপর আরও একটি সাবজেক্ট। তারপর নাউন সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ইউজ হয় এক্ষেত্রে। এখন যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমরা যখন কোয়ালিটি নাউন বসাই, কোয়ালিটি নাউন যখন সেন্টেন্স ইউজ করি তখন তার পূর্বে আমরা দি সেম ইউজ করে থাকি। অর্থাৎ কোয়ালিটি নাউন যখন আমরা ইউজ করি সেন্টেন্সে তখন তার পূর্বে আমরা দি সেম ইউজ করি, এবং আমরা সেম স্ট্রাকচারে যখন কোয়ালিটি অ্যাডজেক্টিভ ইউজ করি তখন আমরা তার পূর্বে দি সেম না বসিয়ে অ্যাজ ইউজ করি। অর্থাৎ নর্মাল ইকুয়াল কম্প্যারিজনের নর্মাল যে স্ট্রাকচার, কোয়ালিটি অ্যাডজেক্টিভ বসালে সেই স্ট্রাকচারটাই ফলো হচ্ছে এখানে। তার মানে আমি মনে রাখবো শুধু কোয়ালিটি নাউনের ক্ষেত্রে, কোয়ালিটি নাউন যখন বসে কোয়ালিটি নাউনের পূর্বে আমরা অ্যাজ না বসিয়ে দি সেম ব্যবহার করে থাকি। যেমন নিচের এক্সাম্পল দুটি যদি আমরা দেখি, যেমন বলা হচ্ছে এখানে মাই হাউস ইজ দ্য সেম অবলিক অ্যাজ, তারপর হচ্ছে হাইট কিংবা হাই অ্যাজ করিমস। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইট হচ্ছে এখানে কোয়ালিটি নাউন, হাইটটা হচ্ছে এখানে কি কোয়ালিটি নাউন, রাইট? হাইটা হচ্ছে এখানে কোয়ালিটি অ্যাডজেক্টিভ। ভালোভাবে মনে রাখবো যে হাইটটা হচ্ছে এখানে কোয়ালিটি নাউন এবং হাই হচ্ছে এখানে কোয়ালিটি অ্যাডজেক্টিভ। তাহলে যেটা আমরা বলছি, যেহেতু হাইট হচ্ছে এখানে কোয়ালিটি নাউন, তাহলে কোয়ালিটি নাউন যখন থাকে তার পূর্বে আমরা দি সেম ব্যবহার করি। যখন আমরা হাইট ইউজ করব তখন তার পূর্বে আমাদের বসাতে হবে দ্য সেম। আমরা যখন অ্যাজ ইউজ করে যখন আমরা হাই ইউজ করব অর্থাৎ কোয়ালিটি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা দ্য সেম ইউজ না করে অ্যাজ ইউজ করব। অর্থাৎ আমরা যখন অ্যাজ ইউজ করব তখন হবে যে মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ করিমস। তার মানে বুঝতেই পারছি আমরা যে বেসিক পার্থক্য একটাই। বেসিক পার্থক্য হচ্ছে আমরা কোয়ালিটি নাউন ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে নাউনের পূর্বে দি সেম ইউজ করব এবং কোয়ালিটি অ্যাডজেক্টিভের পূর্বে আমরা অ্যাজ ইউজ করব। এখানে আর কোনো ঝামেলা নেই। সাধারণত এই পার্থক্যটা যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আমরা তাহলে এবার 2 নম্বর এক্সাম্পলটি খেয়াল করি। যেমন ইউর এল্ডার ব্রাদার সিমস দ্য সেম অবলিক অ্যাজ ইয়ং অ্যাজ ইউ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ং হচ্ছে একটি কোয়ালিটি অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোয়ালিটি অ্যাডজেক্টিভ যখন থাকে তার পূর্বে আমরা কি অ্যান্সার করি? কোয়ালিটি অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাজ ব্যবহার করি। তাহলে এখানে অ্যান্সারটি হবে অ্যাজ।
মানে ইউর এল্ডার ব্রাদার সিমস অ্যাজ ইয়াং অ্যাজ ইউ। তাহলে এখন আমরা মুভ করব আমাদের পরের টপিকে। আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি ইকুয়াল কম্প্যারিজনের আলোচনা, অর্থাৎ ইকুয়াল কম্প্যারিজনের খুঁটিনাটি সব কিছু আমরা আলোচনা করলাম। এখন আমরা যে টপিকটিতে মুভ করব সেটি হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন, অর্থাৎ সমানে অসমানে তুলনা, অর্থাৎ তুলনাটা অসমান দুটি এন্টিটির মধ্যে হবে। যেমন এখানে বলা আছে যে দিস টাইপ অফ কম্পারেটিভ ইমপ্লাইজ দ্যাট দ্য এন্টিটিজ আর কম্পারেবল ইন এ গ্রেটার অর লেসার ডিগ্রি, অর্থাৎ দুটি এন্টিটি সমান হবে না, অর্থাৎ একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটি হয় বেশি হবে অথবা কম হবে। দ্য ফলোয়িং রুল জেনারেলি অ্যাপ্লাইজ, তার মানে হচ্ছে গিয়ে আনইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে এই রুলটা, এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারটি দেখতে খুব ঝামেলাপূর্ণ মনে হলেও আসলে কিন্তু এত ঝামেলাপূর্ণ না, আমরা একটি এক্সাম্পলের সাহায্যে ইজিলি মনে রাখতে পারি। যেমন স্ট্রাকচার শুরুতে বলা আছে এখানে একটি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন থাকবে, সেক্ষেত্রে তারপর থাকবে ভার্ব, তারপর আমরা ইউজ করে থাকি অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার অথবা অ্যাডভার্ব প্লাস ইয়ার। আমরা ওই যে সিম্পলি অ্যাডজেক্টিভ, যেমন হাই একটি অ্যাডজেক্টিভ, তার সাথে ইয়ার যোগ করলে হায়ার, মানে কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মটা আমরা এখানে ইউজ করি। আর যখন বেশি সিলেবল যুক্ত হয় তখন আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে মোর অথবা লেস ইউজ করি। অর্থাৎ যখন সিলেবল একটি হয় তখন আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের সাথে ইয়ার ইউজ করে থাকি, এবং যখন সিলেবল একাধিক হয় সেক্ষেত্রে আমরা মোর কিংবা লেস ইউজ করি। মোর ইউজ করি আমরা বেশি বোঝাতে এবং লেস ইউজ করি আমরা কম বোঝাতে। এবং তারপর থাকে দেন, এই জায়গাটা আমরা মনে রাখবো। আনইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে দেন থাকবেই, মানে দেন ছাড়া আনইকুয়াল কম্প্যারিজন নর্মালি পসিবল না। তাহলে তারপর থাকবে একটি নাউন অথবা প্রোনাউন অথবা সাবজেক্ট টু। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটি যদি আমরা মনে রাখতে চাই, সিম্পলি আমরা একটা এক্সাম্পল মনে রাখবো। এক্সাম্পল যেমন এখানে 1 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি, যেমন জনস গ্রেডস আর হায়ার দেন হিজ সিস্টার্স, মানে জনের গ্রেড তার সিস্টারের গ্রেড থেকে বেশি ছিল। যেমন এখানে আমরা স্ট্রাকচারটি মিলাই, যেমন জনস গ্রেডস এটি হচ্ছে সাবজেক্ট, তারপর আর হচ্ছে এখানে ভার্ব, তারপর হায়ার দেখছি আমরা হাই অ্যাডজেক্টিভের সাথে ইয়ার হায়ার, তারপর হচ্ছে দেন স্ট্রাকচারের দেন, তারপর হচ্ছে হিজ সিস্টার্স আর একটি নাউন। আচ্ছা, তারপর আমরা 2 নম্বর এক্সাম্পলটি খেয়াল করি, খুবই সিম্পল, যে দিস চেয়ার ইজ মোর কমফোর্টেবল। দেখি এখানে কমফোর্টেবল বেশি সিলেবল যুক্ত ছিল অ্যাডজেক্টিভ, তার পূর্বে আমরা মোর ইউজ করেছি, মোর কমফোর্টেবল, তারপর স্ট্রাকচারের দেন, তারপর দি আদার একটি প্রোনাউন। আচ্ছা, তাহলে 3 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি সিম্পল, যেমন হি স্পিক্স স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন আই, অর্থাৎ ফ্লুয়েন্টলি ভার্বটির পূর্বে আমরা কি করেছি, মোর ইউজ করেছি, যেহেতু এখানে একাধিক সিলেবল ছিল। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা মনে রাখবো যে কম্প্যারিজনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রোনাউনটি যখন ইউজ করব তখন প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা ইউজ করে থাকি। আমরা এখানে যদি বলি হি স্পিক্স স্প্যানিশ মোর ফ্লুয়েন্টলি দেন মি, দেন মি এখানে আমরা বলতে পারবো না, মি বললে ভুল হয়ে যাবে। মানে আমরা মনে রাখবো কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্রোনাউন ইউজ করে থাকি। আমরা প্রোনাউনের লেকচার যখন পড়েছি, প্রোনাউনের ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন যখন পড়েছি, সেখানে আমরা দেখেছি কোনগুলো সাবজেক্ট প্রোনাউন হয় এবং তাদের অবজেক্ট ফর্মগুলো কোনগুলো হয়। আমরা মনে রাখবো কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্রোনাউনগুলো ইউজ করে থাকি। তারপর হচ্ছে গিয়ে এখানে যেটা বলা আছে যে ইউর গ্রেড ইজ ওয়ার্স দেন মাইন। ওয়ার্স বলতে কি বোঝাচ্ছে এখানে, ব্যাড, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে কি দ্য আর্থ ইজ লার্জার দেন দ্য মুন, অর্থাৎ পৃথিবী হচ্ছে সূর্য থেকে বড়। মানে এখানে আমরা খেয়াল করব বেসিক কিছু জিনিস, যে আনইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা দেন ইউজ করি এবং অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের সাথে ইয়ার ইউজ করে থাকি, মানে কম্পারেটিভ ফর্মটা ইউজ করি, অথবা সিলেবল একাধিক হলে সেক্ষেত্রে মোর কিংবা লেস ইউজ করে থাকি। তাহলে আমরা আরও কিছু রুলস আলোচনা করি কম্প্যারিজনের উপর। যেমন এখানে রুল নাম্বার এতে বলা আছে, দেখি যে আনইকুয়াল কম্প্যারিজনকে আরও জোর দিতে কম্পারেটিভ ফর্মের পূর্বে মাচ কিংবা ফার ইউজ হয়। অর্থাৎ আমরা অনেক সময় কম্পারেটিভ ফর্মটাকে অনেক প্রেশারাইজ করার জন্য বা জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মাচ কিংবা ফার ইউজ করি। অনেক সময় আমরা বলি না যে সে আমার থেকে অনেক বেশি ভালো, মানে আমার থেকে সে ভালো কিন্তু আমার থেকে সে অনেক বেশি ভালো, মানে জোর দিয়ে কথাটি বলি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা মাচ কিংবা ফার ইউজ করি কম্পারেটিভ ফর্মটির ঠিক পূর্বে। যেমন এক্সাম্পলটি আমরা খেয়াল করি, যেমন হ্যারিস ওয়াচ ইজ ফার মোর এক্সপেন্সিভ দেন মাইন, অর্থাৎ হ্যারির ওয়াচটা কি আমার ঘড়ি থেকে হ্যারির ঘড়িটা অনেক বেশি এক্সপেন্সিভ। অর্থাৎ আমি যদি এখানে ফার ইউজ না করতাম তাহলেও কিন্তু সেন্টেন্সটি কারেক্ট হতো। যেমন আমি এটাও বলতে পারতাম যে হ্যারিস ওয়াচ ইজ
মোর এক্সপেন্সিভ দেন মাইন, আমি ফার এখানে না বললাম, শুধু বলতে পারতাম হ্যারিস ওয়াচ ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন, তাহলে আমরা মানে মিনিংটি দাঁড়াতো হ্যারির ওয়াচটি হচ্ছে আমার ওয়াচ থেকে বেশি এক্সপেন্সিভ, তা খুব বেশি এক্সপেন্সিভ না, বেশি এক্সপেন্সিভ। এখন অনেক সময় এরকম হয় না যে আমার ঘড়িটার দাম হয়তো বা ধরো যে 200 টাকা আর হ্যারির ঘড়িটার দাম হচ্ছে গিয়ে সাপোজ 20,000 টাকা, অনেক বেশি এক্সপেন্সিভ না, সেক্ষেত্রে সেরকম জোর দিয়ে যখন আমরা বুঝাই তখন আমরা এরকম কম্পারেটিভ ফর্মটার পূর্বে ফার কিংবা মাচ ইউজ করি, যে সেজন্য এখানে বলা হয়েছে হ্যারিস ওয়াচ ইজ ফার মোর এক্সপেন্সিভ দেন মাইন। তারপর পরের এক্সাম্পলটি খেয়াল করি যে এ ওয়াটার লেমন ইজ মাচ সুইটার দেন এ লেমন, মানে দেখো এখানে সুইটার নিজে একটি কম্পারেটিভ ফর্ম ছিল, কিন্তু এখানে যেটি বলছে সেটি হচ্ছে লেমন থেকে ওয়াটারমেলন অনেক বেশি মিষ্টি, অনেক বেশি, জোর প্রদান করার ক্ষেত্রে সেক্ষেত্রে কম্পারেটিভ ফর্মটির পূর্বে মাচ ইউজ করেছে। আচ্ছা, তারপর 3 নম্বর এক্সাম্পলটি দেখি আমরা, হিজ কার ইজ ফার বেটার দেন ইউর্স, তার মানে হচ্ছে তোমার গাড়িটা থেকে তার গাড়িটা শুধু ভালো না, অনেক বেশি ভালো, এই জোর প্রদান করার জন্য আমরা বেটারের পূর্বে ফার ইউজ করেছি। এখন তাহলে আমরা আসি পরের রুলে যেটা বলছে যে কম্প্যারিজন অবশ্যই দুটি লজিক্যালি কম্পারেবল সাবজেক্টের মধ্যে হতে হবে। এখানে যে জিনিসটা আমরা ফোকাস করব, কম্প্যারিজনটা সবসময় হতে হবে দুটি লজিক্যালি কম্পারেবল সাবজেক্ট, অর্থাৎ কোনো এমন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা যাবে না, অর্থাৎ এমন দুটি সাবজেক্টের মধ্যে তুলনা করা যাবে না যে দুটি কিনা কম্পারেবল না। মানে এখানে আমরা যদি এক্সাম্পলটি দেখি ক্লিয়ার হবে, যেমন মানে প্রথম সেন্টেন্সটিতে বলা আছে হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। এখন এখানে সেন্টেন্সটি পড়লে আমাদের মনে হতে পারে যে সেন্টেন্সটি কারেক্ট, স্ট্রাকচারালি কারেক্ট, কিন্তু এখানে যে জিনিসটা আমরা মিনিং বের করলে যে জিনিসটা আমরা দেখতে পাই যে তার ড্রয়িং হচ্ছে তার ইনস্ট্রাক্টর থেকে পারফেক্ট। এখন আসলে তুমি দেখো তো যে একজন ব্যক্তির ড্রয়িংসের সাথে কি কোনো আরেকজনের ইনস্ট্রাক্টরের কোনো তুলনা হতে পারে? ইনস্ট্রাক্টর একজন ব্যক্তি আর ড্রয়িংস হচ্ছে এখানে বস্তুকে বোঝাচ্ছে, অর্থাৎ ড্রয়িংস বস্তুটার সাথে ইনস্ট্রাক্টর ব্যক্তির কম্প্যারিজন হতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি কারেক্ট করে লেখার জন্য যেটি করতে হবে যে হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস, তার মানে ইনস্ট্রাক্টরস বলতে বোঝাচ্ছে যে ইনস্ট্রাক্টরের ড্রয়িংটাকে, তার মানে তার ড্রয়িংয়ের সাথে তুমি তার ইনস্ট্রাক্টরের ড্রয়িংয়ের মানে কম্প্যারিজন করছো বা কম্পেয়ার করছো, সেটি পসিবল। একটি ড্রয়িংয়ের সাথে আরেকটি ড্রয়িং কম্পেয়ার করা যায়, কিন্তু একটি ড্রয়িংয়ের সাথে একজন ব্যক্তির কম্প্যারিজন করা যায় না। অর্থাৎ লজিক্যাল সাবজেক্টের মধ্যে কম্প্যারিজন বলতে আমরা এটাই বুঝাচ্ছি। যেমন পরের এক্সাম্পলটি দেখলে আরও ক্লিয়ার হবে যে দ্য স্যালারি অফ এ প্রফেসর, এখানে বলা হচ্ছে দ্য স্যালারি অফ এ প্রফেসর, অর্থাৎ প্রফেসরের স্যালারি ইজ হায়ার দেন এ সেক্রেটারি। এখন কথা হচ্ছে একজন ব্যক্তির স্যালারির সাথে কি আরেকজন ব্যক্তিকে তুলনা করা যায়? একজনের স্যালারি আরেকজনের সাথে তুলনা হয়, অর্থাৎ দুইজন ব্যক্তির স্যালারির সাথে তুলনা হতে পারে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে দ্য স্যালারি অফ এ প্রফেসর ইজ হায়ার দেন দ্যাট অফ এ সেক্রেটারি। এখানে দ্যাট অফ বলতে বোঝাচ্ছে সেক্রেটারির স্যালারি, মানে প্রফেসরের স্যালারির সাথে তুমি সেক্রেটারির স্যালারি তুলনা করছো। এই জাতীয় সেন্টেন্সগুলোতে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, আমরা এগুলো মনোযোগের সাথে দেখব যে এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেন্টেন্স পড়লে মনে হয় যে মিনিংটা হয়তো ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নেই। পরের এক্সাম্পলটি আমরা খেয়াল করি যে দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান আর মোর ডেঞ্জারাস দেন এ টিচার। এখন একটা পুলিশম্যানের ডিউটি বলছে, ডিউটিস অফ এ পুলিশম্যান, একটা পুলিশম্যানের ডিউটির সাথে কি আরেকটা টিচারের তুলনা হয়? ডিউটি মানে দায়িত্ব, টিচার হচ্ছে এখানে একজন ব্যক্তি, ডিউটির সাথে তো টিচারের তুলনা হয় না। আসলে সেন্টেন্সটা পড়লে মনে হয় যে আসলে মিনিংটা তো ঠিকই আছে, যে দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান আর মোর ডেঞ্জারাস দেন এ টিচার, মানে এ টিচার বলতে আমরা এখানে মানে মনে মনে ধরে নিই যে টিচারের ডিউটিটা হয়তো বোঝাচ্ছে, এটা আসলে ধরে নিলেই হবে না, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া লাগবে। যেমন এখানে বলতে হবে দ্য ডিউটিস অফ এ পুলিশম্যান আর মোর ডেঞ্জারাস দেন দোজ অফ এ টিচার। আমরা দোজ অফ বলতে এখানে বোঝাচ্ছে যে টিচারের ডিউটি। অর্থাৎ এসব ক্ষেত্রে আমরা যে দ্যাট বা দোজ নর্মালি ইউজ করে থাকি, মানে পার্সনের ডিউটি কিংবা পার্সনের রেসপন্সিবিলিটি বা স্যালারি বা ড্রয়িংস এসব জিনিস বোঝানোর ক্ষেত্রে। তো এখানে আমরা যেই বেসিক কথাটা মনে রাখবো যে আমরা একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির তুলনা করব, ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। তো একজন ব্যক্তির কোনো কাজকর্ম কিংবা একজন ব্যক্তির কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিংবা একজন ব্যক্তির কোনো স্যালারি, তার সাথে আমি অন্য একটি মানুষকে তুলনা করতে পারি না। অর্থাৎ আমরা একজন ব্যক্তির স্যালারির সাথে আরেকজন ব্যক্তির স্যালারি তুলনা করতে পারি, একজন ব্যক্তির রেসপন্সিবিলিটির সাথে আরেকজন ব্যক্তির রেসপন্সিবিলিটি তুলনা করতে পারি, কিন্তু একজন ব্যক্তির স্যালারির সাথে আমি আরেকজন ব্যক্তিকে তুলনা করতে যাব না। একজন ব্যক্তির স্যালারির সাথে আরেকজন ব্যক্তিকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কম্প্যারিজনটা লজিক্যাল হবে না। অর্থাৎ কম্প্যারিজনের দুটি সাবজেক্ট লজিক্যাল যদি না হয় সেন্টেন্সটি গ্রামাটিক্যালি ভুল হয়ে যায়।
তাহলে আমরা এবার চলে আসি আমাদের আরেকটি রুলে, যেমন এই রুলটি খুব ইন্টারেস্টিং। দেখো এখানে বলা হচ্ছে কম্প্যারিজনে মাল্টিপল নাম্বার ইউজ করা হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাল্টিপল নাম্বার প্লাস এস প্লাস মেনি অথবা মাচ, এই জায়গাটা খেয়াল করব। তারপর নাউন থাকতে পারে, না থাকতে পারে, তারপর এস প্লাস নাউন প্লাস প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন। যেমন এখানে মাল্টিপল নাম্বার বলতে বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি মাল্টিপল নাম্বার বলতে হচ্ছে কি এখানে কি বোঝায়, যে নর্মালি হচ্ছে কি ওই যে আমরা বলি না যে সে আমার থেকে 3 গুণ বেশি খায়, অথবা সে হচ্ছে আমার থেকে 3 গুণ বেশি লম্বা, এরকম মাল্টিপল নাম্বার যখন ইউজ করি, অর্থাৎ টুয়াইস, থ্রাইস বা 4 টাইমস, 5 টাইমস, এই কথাগুলো যখন আমরা বলি ওইগুলোকে আমরা মাল্টিপল নাম্বার হিসেবে বুঝে থাকি। এখন মাল্টিপল নাম্বার যখন ইউজ হয় সেন্টেন্সে, তখন স্ট্রাকচারটি আমরা ভালোভাবে মনে রাখবো যে সাবজেক্ট, তারপর ভার্ব থাকে, ভার্বের পরই আমরা মাল্টিপল নাম্বারটা ইউজ করি। অর্থাৎ সাবজেক্টের মানে আমরা এতক্ষণ যে স্ট্রাকচারগুলো দেখেছি সেখানে ভার্বের পর নর্মালি এজ বসতো। এখন আমরা এখানে যেটা মাল্টিপল নাম্বারটা মনে রাখবো, ভার্ব এবং এজের মাঝে আমরা মাল্টিপল নাম্বারটা ইউজ করে থাকি, এবং তারপর পরই আমরা মেনি অথবা মাচ ইউজ করে থাকি, মেনি অথবা মাচ ইউজ করে থাকি, এবং তারপর একটি নাউন আমরা ব্র্যাকেটে রেখেছি। দেখো এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপর স্ট্রাকচারের এস থাকবে, তারপর একটা নাউনটা প্রোনাউন থাকবে। যেমন এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হবো। যেমন বলতেছে যে এট দ্য ক্লেমবেক লাস্ট উইক ফ্রেড এট 3 টাইমস অ্যাজ মেনি ওয়েস্টার্স অ্যাজ বার্নি। তার মানে এখানে আমরা দেখি ফ্রেড হচ্ছে এখানে সাবজেক্ট, এটটা হচ্ছে এখানে ভার্ব, ভার্বের পর আমরা 3 টাইমস একটি মাল্টিপল নাম্বার ইউজ করেছি, এবং তারপর আমরা স্ট্রাকচারের এস দিয়েছি, তারপর মেনি, তারপর ওয়েস্টার্স একটি নাউন, তারপর আরেকটি এজ স্ট্রাকচার, তারপর বার্নি আরেকটি নাউন। পরের এক্সাম্পলটি যদি আমরা খেয়াল করি, যেমন বলতেছে জেরম সাবজেক্ট হ্যাজ হাফ অ্যাজ মেনি রেকর্ডস অ্যাজ নাও অ্যাজ আই হ্যাড লাস্ট ইয়ার। আমরা বলছি স্ট্রাকচারটি মিলাও, যেখানে বলতেছে জেরম একটা সাবজেক্ট, তারপর হ্যাজটা হচ্ছে ভার্ব, তারপর হাফ এখানে কি মাল্টিপল নাম্বার ইউজ করা হয়েছে, তারপর বলছে স্ট্রাকচারের এস, তারপর এখানে মেনি রেকর্ডস যেহেতু এখানে কাউন্ট নাউন, আমরা নাউনে পড়েছি কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন, সেক্ষেত্রে আমরা জেনেছি যে কাউন্ট নাউনের পূর্বে মেনি হয়, আর নন কাউন্ট নাউন যখন হয় তখন মাছ হয়। তারপর বলছে রেকর্ডস একটি নাউন, তারপর বলছে এ স্ট্রাকচারের এস, তারপর সাবজেক্ট মানে আরেকটি নাউন বা প্রোনাউন আই হ্যাড লাস্ট ইয়ার, এটা এক্সটেনশন থাকতে পারে, মানে পরের নাউন বা প্রোনাউনটির সাথে এক্সটেনশন থাকতে পারে। ওকে, এখানে তাহলে আমরা কি করব, আমরা যে কোনো একটা এক্সাম্পল মনে রাখবো, মুখস্থ রাখবো। একটা এক্সাম্পল যদি আমরা মুখস্থ রাখি, তাহলে ওই এক্সাম্পলের সাহায্যে আমরা স্ট্রাকচারটি খুব সহজেই আয়ত্তে রাখতে পারবো। ওকে, তারপর আমরা আসি যে আরেকটি রুলে, সেখানে যেটি বলা আছে যে কোনো ব্যক্তি বা বস্তুকে তার গ্রুপের অন্যদের সাথে কম্পেয়ার করা হলে এলস কিংবা আদার ইউজ করতে হয়। আমরা অনেক সময় বলি না যে আমরা স্কুল কলেজে যেটা দেখেছি যে আমাদের 4-5 জনের একটা গ্রুপ থাকে হয়তো, বা আমরা 8-10 জন মিলে একটা গ্রুপ, আমরা সবাই খুব ভালো ফ্রেন্ড। এখন তাদের মধ্যে একজন হয়তো বা অনেক বেশি ভালো। আমরা অনেক সময় বলি না যে আমাদের গ্রুপের এই 8 জন বা 10 জনের গ্রুপের মধ্য থেকে সাপোজ একজনের নাম হচ্ছে গিয়ে ধরো যে নাইম, তো আমাদের 8-10 জনের গ্রুপের মধ্যে নাইম হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট। তার মানে নাইমকে আমরা কি করছি, আমাদের গ্রুপের বাকি সবার সাথে তুলনা করছি, তাকে আমরা ভালো বলছি। তো সেরকম ক্ষেত্রে যে একজন ব্যক্তিকে যখন অথবা কোনো বস্তুকে তার গ্রুপের অন্যদের সাথে যখন কম্পেয়ার করা হয়, তখন আমরা সেক্ষেত্রে এলস কিংবা আদার ইউজ করে থাকি। এখানে মনে রাখার বিষয়টি যেটি, গ্রুপের মধ্য থেকে কোনো একজনকে যখন বাকিদের সাথে তুলনা করা হবে, তখন আমরা কম্প্যারিজন করার ক্ষেত্রে এলস কিংবা আদার ইউজ করি। যেমন আমরা নিচের এক্সাম্পলগুলো খেয়াল করি, যেমন বলছে রহিম ইজ মোর টেকফুল দেন এনি স্টুডেন্ট অবলিক এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তার মানে বলছে ক্লাসের সব স্টুডেন্টের মধ্য থেকে রহিম হচ্ছে বেশি টেকফুল, অর্থাৎ রহিমকে ক্লাসের বাকি সবার সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ওই গ্রুপটা সবার সাথে তুলনা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা এনি স্টুডেন্ট না বলে এলস কিংবা আদার ইউজ করি। তাহলে এখানে আমরা বলবো এনি আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস। তারপর যেটা বলছে হি ইজ বেটার দেন এনিবডি অবলিক এনিবডি এলস হেয়ার। তার মানে এখানে যারা আছে তাদের মধ্যে থেকে সে হচ্ছে সবচেয়ে ভালো। তার মানে এখানে হয়তো কিছু সংখ্যক মানুষ আছে, এই গ্রুপটার মধ্যে থেকে তাকে সবচেয়ে ভালো বলা হচ্ছে। তার মানে এখানে শুধু এনিবডি আমি অ্যান্সার না করে অ্যান্সার করব এনিবডি এলস হেয়ার। খুবই সহজ, বিষয়গুলো খুবই সহজ। আমরা একটু যত্নের সাথে যদি পড়ি তাহলে সবগুলো বিষয় আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তারপর যেই রুলটি রয়েছে সেটা হচ্ছে এটা একটু মুখস্থ রাখতে হবে। যেমন অফ দ্য টু একটি ফ্রেজ, এই অফ দ্য টু ফ্রেজটি যখন কোনো সেন্টেন্সে যুক্ত থাকে, তখন কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা বি ইউজ করি। অর্থাৎ সহজ ভাষায় মনে রাখবো, অফ দ্য টু যুক্ত সেন্টেন্সে আমরা কম্পারেটিভ ফর্মের পূর্বে বি ইউজ করি।
সাধারণত কি করি আমরা, দি কখন ইউজ করি, কম্পারেটিভ ফর্মের পূর্বে নাকি সুপারলেটিভ ফর্মের পূর্বে? আমরা নর্মালি সুপারলেটিভ ফর্মের পূর্বে দি ইউজ করে থাকি, কিন্তু কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা দি ইউজ করতে পারি যখন সেন্টেন্সে এই ফ্রেজটি থাকে, অর্থাৎ অফ দ্য টু ফ্রেজটি যখন থাকে। যেমন আমরা এক্সাম্পলটি খেয়াল করি যে বলা আছে হারভে ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ। তার মানে এখানে আমি দেখি, এখানে যেটা বলছে যে দুইজন ব্যক্তির মধ্যে হারভে হচ্ছে বেশি স্মার্টার, মানে বেশি স্মার্টার বললে আবার এখানে রিডান্ডেন্সি হয়ে যায়, মানে স্মার্টার মানেই বেশি স্মার্ট বোঝাচ্ছে, আমরা যদি বেশি স্মার্টার বললে আবার সে রিডান্ডেন্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অফ দ্য টু বয়েজ, তার মানে অফ দ্য টু ফ্রেজটি এই সেন্টেন্সটিতে রয়েছে। যখন অফ দ্য টু থাকে তখন কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা দি ইউজ করি, সেজন্য আমরা স্মার্টারের পূর্বে একটি দি ব্যবহার করেছি। এখানে আবার এটা ভাবার কারণ নেই, এখানে কম্পারেটিভ ফর্ম তার পূর্বে দি ইউজ করছি, সেন্টেন্সটি ভুল। নর্মালি কম্পারেটিভের পূর্বে দি হয় না, কিন্তু যখন অফ দ্য টু থাকে তখন আমরা দি ইউজ করতে পারি কম্পারেটিভ ফর্মের পূর্বে। তারপর দ্বিতীয় সেন্টেন্স যেটা বলা আছে অফ দ্য টু শার্টস, দেখো এখানে বলা আছে সেন্টেন্স শুরুতে অফ দ্য টু, যেহেতু অফ দ্য টু ফ্রেজটি রয়েছে তাহলে এখানে সেজন্য আমরা অ্যান্সার মানে সেন্টেন্সটি ভাবে লিখেছি দ্য দিস ওয়ান ইজ দ্য প্রিটিয়ার, অর্থাৎ অফ দ্য টু ফ্রেজটি থাকার কারণে এখানে আমরা প্রিটিয়ার এই কম্পারেটিভ ফর্মটির পূর্বে দি ইউজ করেছি। বাস, রুলটি খুব সহজ, সিম্পল আমরা মনে রাখবো। সেন্টেন্সে যদি আমরা অফ দ্য টু ফ্রেজ পাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ফর্মের পূর্বে শুধু দি বসিয়ে দিব, এটুকুই আমার কাজ, এখানে আমার অন্য কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী রুলে। এই রুলটি আমরা সেই ক্লাস 7, 8 বা 9, 10 থেকেই পড়ে আসছি, যে আমরা বলি না যে যতই পড়িবে ততই শিখিবে, যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তোমরা দেখো দুইটি কম্পারেটিভ, মানে দ্য মোর ইউ রিড এটাও একটি কম্পারেটিভ ফর্ম, আবার দ্য মোর ইউ লার্ন এটাও একটি কম্পারেটিভ ফর্ম। তো এরকম যখন এটাকে আমরা ডাবল কম্পারেটিভ বলি, এরকম ডাবল কম্পারেটিভ যখন ইউজ করা হয় তখন প্রথমটি কজ, অর্থাৎ প্রথম যে কম্পারেটিভ ক্লজটি থাকে সেটি আমরা কজ প্রকাশ করি এবং দ্বিতীয়টি রেজাল্ট প্রকাশ করে। যেমন দ্য মোর ইউ রিড এটা হচ্ছে কজ, আর দ্য মোর ইউ লার্ন এটা হচ্ছে রেজাল্ট। তার মানে তুমি যত বেশি পড়বে তার রেজাল্ট স্বরূপ তত বেশি শিখবে, এরকম আর কি। তাহলে এই ক্ষেত্রে স্ট্রাকচারটি দ্বারা এরকম যে দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এখানেও আমরা কম্পারেটিভ ফর্মের পূর্বে দি ইউজ করি। যখন ডাবল কম্পারেটিভ হয় তখনও কম্পারেটিভের পূর্বে আমরা দি ইউজ করি। পরেরটিও সেম, যে দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ একটি কমা দিয়ে দুটি কম্পারেটিভ সেন্টেন্স একসাথে যুক্ত করা থাকে। যেমন এখানে এক্সাম্পলটা আমরা খেয়াল করি, দ্য সুনার ইউ টেক ইউর মেডিসিন দ্য বেটার ইউ উইল ফিল। তার মানে বলছে এখানে দেখো দ্য সুনার ইউ টেক ইউর মেডিসিন, এখানেও সুনার কম্পারেটিভ ফর্ম ইউজ করা হয়েছে এবং তার পূর্বে দি, এবং পরেরটিতেও দ্য বেটার ইউ উইল ফিল, এখানেও বেটার কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা দি ইউজ করেছি। তো এখানে যেটা মনে রাখতে হবে যে সেন্টেন্সের মিনিংটা এরকম হয় যে প্রথম যেই কম্পারেটিভ ফর্মটা আছে সেটা হচ্ছে কি আমরা কজ হিসেবে ধরি এবং পরেরটুকুকে আমরা রেজাল্ট বা ফলাফল হিসেবে ধরি। যেমন এখানে বুঝতেই পারছি যে আমি যদি মেডিসিন তাড়াতাড়ি নেই তার ফলে বা তার রেজাল্ট স্বরূপ আমার কী হবে, আমি বেটার ফিল করব, এরকম আর কি। যেমন পরের সেন্টেন্সটি দেখি, দ্য সুনার ইউ লিভ দ্য আর্লিয়ার ইউ উইল অ্যারাইভ অ্যাট ইউর ডেস্টিনেশন। তার মানে তুমি যত দ্রুত এখান থেকে ত্যাগ করবা বা রওনা দিবা তত দ্রুত তোমার ডেস্টিনেশন তুমি পৌঁছাতে পারবে। মানে এই এই রুলটি মনে রাখার জন্য আমি ওই যে আমরা যেই পপুলার এক্সাম্পলটি মুখস্থ আছে আমাদের, যে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই সেন্টেন্সটি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই স্ট্রাকচারটি মনে থাকবে অতি সহজেই, এখান থেকে ভুল হওয়ার চান্স খুবই কম। ওকে, এবং এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রুলটি থেকে প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকবার প্রশ্ন এসেছে, তো এখানে আমরা কোনো গাফিলতি করব না। তারপর আমরা হচ্ছে গিয়ে কিছু ডিফারেন্স নোটিস করি। যেমন এখানে বলা আছে যে লেটার মানে হচ্ছে যে দেখো এখানে লেটার বানানটা দেখো ডাবল টি, লেটারের বানানটা এখানে ডাবল টি, এই লেটার মানে হচ্ছে সেকেন্ড পজিশন, অর্থাৎ যদি কোনো পজিশন বোঝায় সেকেন্ড পজিশন সেক্ষেত্রে আমরা লেটার ইউজ করে থাকি ডাবল টি। আর এই লেটার মানে একটা টি যেখানে, এই লেটার মানে হচ্ছে রেফার্স টু টাইম, আমরা বলি না যে আমরা আই উইল কল ইউ লেটার, মানে আমি তোমাকে পরে কল করবো, সেক্ষেত্রে আমরা একটা টি ইউজ করি। তারপর বলা হচ্ছে লেটেস্ট আর লাস্ট, আমরা মানে দুইটাকে অনেক সময় সিমিলার হিসেবে ইউজ করি, যে লেটেস্ট আর লাস্ট, মানে যেটা লেটেস্ট এটাই তো লাস্ট আমরা বুঝে থাকি, কিন্তু নর্মালি আমরা লেটেস্ট বলতে মোস্ট রিসেন্ট বুঝাই, ঠিক আছে। একদম মোস্ট রিসেন্ট এটা হচ্ছে কি এরপর আর কোনো কিছু নাই, এটাই হচ্ছে সবচেয়ে আপডেটেড তথ্য, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে লেটেস্ট ইউজ করি। এবং লাস্ট আমরা ইউজ করি নর্মালি পজিশনের ক্ষেত্রে, যেমন আমরা বলতে পারি যে মেধাক্রম অনুসারে সে হচ্ছে ক্লাসের সর্বশেষ ছেলে, সেক্ষেত্রে আমরা লাস্ট বয় বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষ বোঝাতে লেটেস্ট বয় বলবো না, লেটেস্ট বয় বললে আবার মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়।
আচ্ছা, তারপর যেমন বলা হচ্ছে যে নিয়ারেস্ট আর হচ্ছে নেক্সট, আমরা অনেক সময় এই দুটাকেও সেম বলে ফেলি, কিন্তু আসলে তা না। আমরা যখন দ্য শর্টেস্ট ডিস্টেন্স অ্যাওয়ে, মানে যখন স্বল্প দূরত্বটা বোঝায়, সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট ব্যবহার করে থাকি। এবং নেক্সট আমরা কখন ব্যবহার করি? রেফার্স টু দ্য ওয়ান অফ এ সিকোয়েন্স অফ এ থিংস, অর্থাৎ যদি কোনো সিরিজ বোঝায় বা সিকোয়েন্স বোঝায়, সেক্ষেত্রে একটার পর আরেকটা বোঝাতে আমরা নেক্সট ইউজ করি। যেমন এখানে ফার্দার আর ফার্দার, এই দুইটা বানান একটু আমরা খেয়াল করি। এই দুইটা বানান, এই দুইটা প্রথমটা হচ্ছে FARTHER, পরেরটা হচ্ছে FURTHER। অর্থাৎ FARTHER, এই ফার্দার মানে হচ্ছে কি ডিস্টেন্স, ফার্দার মানে রেফার্স টু ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স প্রকাশ করে। আর এই ফার্দার FURTHER, এটা ডিস্টেন্সও প্রকাশ করে এবং এডিশনাল ইনফরমেশনও, যখন আমরা এডিশনাল বুঝাই তখন অতিরিক্ত বোঝাতেও এই ফার্দার ইউজ করে। আমরা বলি না যে আমরা কিছু বলি তারপর ফার্দার আমার যদি কথা বলতে হয়, অর্থাৎ অতিরিক্ত কিছু যদি বলতে হয়, এরকম আর কি। বিষয়গুলো খুবই সিম্পল। আচ্ছা, তারপর আমরা আজকে যে টপিকটি দেখব সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে যখন কোনো নাউন বা প্রনাউন থাকে, তখন নাউন বা প্রনাউনের পূর্বে আমরা লাইক ইউজ করি। ওই যে আমরা সিমিলারিটি যখন পড়েছিলাম যে ইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে, তখন আমরা দেখেছিলাম যে যখন কোনো নাউন বা প্রনাউন থাকে তখন নাউন বা প্রনাউনের পূর্বে আমরা লাইক ইউজ করি, আর যখন নাউন বা প্রনাউন থাকে না তখন আমরা অ্যালাইক ইউজ করি। তো এখানে সেই কথাটি বলেছে, দেখো যে আমরা লাইক কিংবা আনলাইক কখন ইউজ করবো সেটা বলছে। লাইক হচ্ছে মতো আর আনলাইক হচ্ছে মতো না, মানে যখন সিমিলার বোঝায় তখন আমরা লাইক ইউজ করি, আর যখন হচ্ছে গিয়ে মতো না বোঝায়, মানে একটা আরেকটার মতো না, সেক্ষেত্রে আনলাইক। লাইক কিংবা আনলাইক আমরা ইউজ করবো কখন? যখন তাদের পর কোনো নাউন বা প্রনাউন থাকবে, অর্থাৎ নাউন প্রনাউন যদি থাকে সেক্ষেত্রে তাদের পূর্বে আমরা লাইক কিংবা আনলাইক ইউজ করি মিনিং অনুসারে। এবং যখন কোনো নাউন বা প্রনাউন থাকে না, এখানে মনে রাখতে হবে যে থাকে না, নাতে ফোকাস করতে হবে। যখন কোনো নাউন বা প্রনাউন থাকে না সেক্ষেত্রে আমরা অ্যালাইক কিংবা আনঅ্যালাইক ইউজ করতে পারি। আনঅ্যালাইকের পরিবর্তে আমরা নট অ্যালাইক অনেক সময় ইউজ করে থাকি, অর্থাৎ অ্যালাইকের নেগেটিভ হিসেবে নট অ্যালাইক কিংবা আনঅ্যালাইক দুটি হয়। ওকে, হ্যাঁ, তো যেটা এখানে আমরা মনে রাখবো সেটা হচ্ছে নাউন প্রনাউন থাকলেই লাইক আনলাইক মনে রাখবো। আমরা বলি না যে লাইক মাই পেন, আমার ইউর পেন ইজ লাইক মাই পেন, আমার পেনের মতো। তো মনে রাখবো যে নাউন প্রনাউন যখন শেষে থাকে তখন আমরা লাইক কিংবা আনলাইক ইউজ করি, এতটুকু মনে রাখলেই মোটামুটি হবে। আর যখন নাউন প্রনাউন থাকবে না তখন আমরা অ্যালাইক, নট অ্যালাইক কিংবা আনলাইক ইউজ করে থাকি। আমরা তাহলে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এখানে সলভ করে ফেলি। আমরা ভিডিওটি এখন পজ করব, পজ করার পর আমরা এই 5টি কোয়েশ্চেন সলভ করে ফেলবো লাইক, অ্যালাইক কিংবা আনলাইকের রুল অনুসারে। তাহলে ঝটপট অ্যান্সারগুলো করে ফেলি। ভেরি গুড, এতক্ষণে হয়তো তোমাদের অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। অ্যান্সারগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন প্রথম সেন্টেন্সে বলছে অলদো সিমিলার ইন অ্যাপিয়ারেন্সের দিক থেকে সিমিলার মনে হলো। অলদো যেহেতু বলছে তার মানে অলদো দিয়ে আমরা কি করি? বিপরীত কথাবার্তা বলি। এবং অলদোর পর যখন বলছে অ্যাপিয়ারেন্সের দিক থেকে সিমিলার, তার মানে আরেকটা বৈশিষ্ট্য অবশ্যই সিমিলার হবে না, বিপরীত হবে। যেমন বলছে দ্য ট্যাঞ্জারিন অ্যান্ড দ্য ক্লেমেন্টাইন আর গ্যাপ ইচ আদার ইন টেস্ট। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রনাউনের লেকচারে পড়েছি যে ইচ আদার হচ্ছে প্রনাউন, এটাকে আমরা রেসিপ্রোকাল প্রনাউন বলে থাকি। আচ্ছা, তো এখানে যেহেতু প্রনাউন আছে, যখন নাউন বা প্রনাউন থাকে তখন আমরা কি অ্যান্সার করি? লাইক কিংবা আনলাইক। নাউন প্রনাউন থাকলে লাইক কিংবা আনলাইক। তাহলে মিনিং অনুসারে কোনটা যাচ্ছে? যেহেতু আগে বলছে আমাদের অ্যাপিয়ারেন্সের দিক থেকে সিমিলার, তার মানে এখন হচ্ছে কি না, এখন মানে ট্যাঞ্জারিন ক্লেমেন্টাইন আর গ্যাপ ইচ আদার ইন টেস্ট, টেস্টের দিক থেকে এরা সিমিলার না, তার মানে এখানে হবে আনলাইক। ভেরি গুড, তার মানে এখানে অ্যান্সারটি হবে অপশন বি, আনলাইক। তারপর আমরা 2 নম্বর সেন্টেন্সটি কি অ্যান্সার করেছি? 2 নম্বর সেন্টেন্সে দেখি আমরা, দ্য আমেরিকান অ্যান্ড দ্য সোভিয়েত স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামস ইভেন দো দে আর রেপুটেডলি অপোজিটস। দেখি আমরা ইভেন দো, এখানে বলা আছে ইভেন দো দে আর রেপুটেডলি অপোজিটস, তার মানে যেহেতু প্রথমে ইভেন দোর পর প্রথমে যেহেতু বলেছে অপোজিট, পরে গিয়ে অবশ্যই বলবে এটা অপোজিট না সিমিলার। তারপর বলছে আর ভেরি মাচ গ্যাপ ইন দেয়ার এম্পিরিক্যাল গোলস, মানে তখন এখানে কি হবে? এখানে হয়ে যাবে, এখানে পরবর্তী ক্লাসটা হয়তো পজিটিভ মানে সিমিলার। তো সিমিলারের ক্ষেত্রে আমরা কি অ্যান্সার করে থাকি? আমরা লাইক কিংবা অ্যালাইক ইউজ করে থাকি। এখন এখানে আমরা দেখি, এখানে কি গ্যাপের পর কি আর কোনো মানে নাউন প্রনাউন ছিল? কোনো নাউন প্রনাউন নাই। এখানে ইন দেয়ার এম্পিরিক্যাল গোলস মানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, তার মানে এখানে আমি অ্যান্সার করব অ্যালাইক, আর ভেরি মাচ অ্যালাইক। তারপর 3 নম্বর সেন্টেন্সটা যদি খেয়াল করি আমরা, অ্যাজ শি গ্রোজ ওল্ডার লিজা মিনেলি লুকস মোর অ্যান্ড মোর গ্যাপ হার মাদার। দেখতেই পাচ্ছি এখানে হার মাদার একটি নাউন রয়েছে, মানে হার যদি ধরি এখানে একটি প্রনাউন, মানে হার মাদার বলতে এখানে মাকে রেফার করছে, অর্থাৎ নাউন বা প্রনাউন রয়েছে। তো যখন নাউন বা প্রনাউন থাকে তখন লাইক কিংবা আনলাইক বলি। এখন যত দিন যাচ্ছে সে ততই কি হয়ে যাচ্ছে? তার মার মতো হয়ে যাচ্ছে, মার মতো,
মতো না মিনিংয়ে আনলাইক ইউজ করি, আর মতো যখন হয় তখন লাইক ইউজ করি। তাহলে এখানে অ্যান্সারটি কী হবে? অ্যান্সারটি হবে সি, অর্থাৎ লাইক হার মাদার। 4 নম্বর সেন্টেন্সে যেটি বলছে যে দেয়ার উইল নেভার বি টু স্নোফ্লেক্স দ্যাট আর এক্স্যাক্টলি কী হবে? ভেরি গুড, অ্যালাইক। দ্যাট আর এক্স্যাক্টলি অ্যালাইক। কেন? কারণ এখানে শেষে ইউজ করছি, আমরা বলছি যখন লাইকের প্রশ্ন আসে তখন হচ্ছে গিয়ে শেষের দিকে আমরা যদি দেখি যে মানে লাইকের পরে কোনো নাউন প্রনাউন না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যালাইক ইউজ করি, অথবা মতো না বোঝাতে আনঅ্যালাইক বা নট অ্যালাইক ইউজ করি। তাহলে এখানে হবে অ্যালাইক। তো 5 নাম্বারটা তো খুবই সিম্পল ছিল, এটা আমরা সবাই পারছি হয়তোবা। এটা মূলত একটু ঘোরানো প্রশ্ন, যেমন এখানে বলা আছে ইট উড বি ইম্পসিবল টু সে দ্যাট স্প্যানিশ গ্যাপ জাপানিজ। তাহলে এখানে অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট যেহেতু আছে, তারপর হচ্ছে কি স্প্যানিশ অ্যান্ড জাপানিজ, তাহলে ভার্ব নেই। তো যেহেতু ভার্ব নেই, দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্ব সহ অ্যান্সার করেছি যে স্প্যানিশ ইজ এক্স্যাক্টলি লাইক জাপানিজ। ইজটা আমরা অ্যান্সার করেছি কেন? কারণ সেন্টেন্সে ওখানে কোনো ভার্ব ছিল না, ক্লজ মার্কার পর এখানে কোনো ভার্ব ছিল না, সেই জন্য আমরা ভার্ব সহ অ্যান্সারটি করেছি। আচ্ছা, আর যেহেতু এখানে জাপানিজ আছে, তার মানে নাউন আছে, সেই জন্য আমরা এখানে অ্যালাইক অ্যান্সার করিনি। অ্যালাইক অ্যান্সার কেন করিনি? কারণ এখানে জাপানিজ নাউন রয়েছে, সেই জন্য আমরা লাইকটি এখানে অ্যান্সার করেছি। ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা চলে আসি আমাদের পরের টপিকে। পরের যে টপিকটি, আচ্ছা, পরের টপিকে যাওয়ার পূর্বে আমরা আরও কিছু এক্সারসাইজ করব, সেটা হচ্ছে কম্প্যারিজনের এক্সারসাইজ। তাহলে কম্প্যারিজনের উপর আমরা এই এক্সারসাইজগুলো ঝটপট করে ফেলি এখনই। খুবই সিম্পল রুলসগুলো। আমরা এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ভিডিওটি পজ করতে পারি, ভিডিওটি পজ করে আমরা কম্প্যারিজনের উপর এতক্ষণ যে নোট ডাউনগুলো নিয়েছি সেগুলো আবার দেখতে পারি ভালোভাবে, যে নোটগুলো ভালোভাবে দেখলাম যে রুলসগুলো, ইকুয়াল কম্প্যারিজনের রুলসগুলো কী কী ছিল, আনইকুয়াল কম্প্যারিজনের রুলসগুলো কী কী ছিল, এবং আরও কিছু এক্সট্রা রুলস আমরা পড়েছি, ওই রুলসগুলো আমরা দেখলাম ভালোভাবে, দেখে তারপর আমরা প্রশ্নগুলো সলভ করব। তো ঝটপট ভিডিওটি পজ করো, পজ করে 5টি এক্সারসাইজ করে ফেলো। ওকে, আশা করি এক্সারসাইজগুলো করা হয়ে গেছে। সো এখানে হয়তো তোমরা সবাই সবগুলো পেরেছো। যে এখানে প্রথমে বলা আছে যে 1 নম্বরটি যে সি বেস গ্যাপ ফ্রেশ ওয়াটার বেস, তার মানে হচ্ছে কি এখানে যেটা বলছে যে অপশন এ যদি আমরা দেখি, অপশন এতে আছে সি বেস আর লার্জার দেন ফ্রেশ ওয়াটার বেস, তার মানে এখানে অ্যান্সারটি কারেক্ট হতে পারে। যেমন আনইকুয়াল কম্প্যারিজনে আমরা যা দেখি, সি বেস হচ্ছে কি এখানে সাবজেক্ট, তারপর আরটা হচ্ছে ভার্ব, লার্জার হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, তারপর দ্যাট, তারপর ফ্রেশ ওয়াটার বেস আরেকটি সাবজেক্ট, মানে স্ট্রাকচারটি কারেক্ট। আচ্ছা, এখানে যেটা বলা আছে অপশন বিতে আর লার্জার দেন, এখানে দেনের বানানটি খেয়াল করো, THEN। আমরা কম্পারেটিভ মানে কম্প্যারিজনের ক্ষেত্রে THAN ওই দেন ইউজ করে থাকি, এই দেন আমরা ইউজ করি না, এই দেন আমরা ইউজ করি না। তারপর বলা আছে আর এজ লার্জ, যদি এটা বলি যে সি বেস আর এজ লার্জ, তাহলে আরেকটা এজ লাগতো, এখানে আরেকটা এজ নাই। আর লার্জার বললে তারপর আনইকুয়াল কম্প্যারিজনের ক্ষেত্রে লার্জার বললে সেখানে দেন থাকা লাগে, এখানে দেনটি নেই। তাহলে অ্যান্সারটি কোনটি কারেক্ট? অ্যান্সার হচ্ছে অপশন এ কারেক্ট। এগুলো সিম্পল। তারপর বি নাম্বারটা আমরা সবাই পেরেছি হয়তো, অটোমোবাইলস, এয়ারপ্লেনস অ্যান্ড বাসেস ইউজ মোর এনার্জি পার প্যাসেঞ্জার। তারপর কি বলছে? তারপর অপশন এতে বলছে এজ ডু ট্রেনস, এবং অপশন বিতে বলছে দেন ট্রেনস ডু, আর হচ্ছে কি বলছে ট্রেনস ডু অথবা লাইক ট্রেনস। এখন এখানে আমরা যেটা দেখছি যে এজ ডু ট্রেনস, এটা কি স্ট্রাকচারের সাথে যাচ্ছে? এটা তো স্ট্রাকচারের সাথে যাচ্ছে না। এখানে যেহেতু বলছি আমরা ইউজ মোর এনার্জি, তার মানে কম্পারেটিভ বুঝতেছি। মোর এনার্জি বলতে মোর যখন আমরা মানে ইউজ করেছি এখানে, তার আমরা বুঝতেই পারছি আনইকুয়াল কম্প্যারিজন। তো আনইকুয়াল কম্প্যারিজন যখন হয় তখন তো আমাদের দেনটা থাকা লাগে। তো কোন অপশনে দেন আছে এখানে? সিম্পলি আমরা এটা খুব সিম্পলি অ্যান্সার করতে পারি যে অপশন বি। অপশন বিতে দেন আছে, অপশন বিটা হচ্ছে পার প্যাসেঞ্জার দেন ট্রেনস ডু। আচ্ছা, তারপর 3 নাম্বারটি আমরা খেয়াল করি যে এ রিভার অন ল্যান্ড অ্যান্ড ওশিন কারেন্ট বলছে অ্যান ওশিন কারেন্ট ডাজ নট ফ্লো ইন এ স্ট্রেট লাইন। তাহলে আমরা এখানে অপশন দেখেই বুঝতে পারছি এটা লাইক অ্যালাইকের প্রশ্ন। এখন কথা হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ রিভার, তার মানে কি করা আছে এখানে? এখানে একটি রিভার নাউন রয়েছে। তো যখন নাউন থাকে তখন আমরা কি করতে পারি না, লাইকের প্রশ্নটা আসে না। তাহলে লাইক আছে কোন কোন অপশনে দেখি আমরা? অপশন বিতে আছে, অপশন সিতে আছে লাইকওয়াইজ, অপশন ডিতে আছে লাইকলি। কথা হচ্ছে এ রিভার ল্যান্ড বলছে যে আমরা বলি না যে আমার শার্টটির মতো, লাইক মাই শার্ট,
তোমার শার্টটিও সুন্দর, ইউর শার্ট ইজ অলসো বিউটিফুল। তাহলে এক্ষেত্রে এ শার্ট, তখন আমরা লাইক বলছি, মানে আমারটির মতো। এখানে বলছে যে রিভার অন ল্যান্ড, মানে রিভার অন ল্যান্ডে কী হয়, অ্যান ওশিয়ান কারেন্ট ডাজ নট ফ্লো ইন এ স্ট্রেট লাইন। তার মানে ওশিয়ান কারেন্ট যেরকম স্ট্রেট লাইনে কি হয় না, মানে স্রোত প্রবাহিত হয় না, আর রিভার অন ল্যান্ডেও সেই স্রোতটা স্ট্রেট লাইনে প্রবাহিত হয় না। তার মানে এখানে সিমিলার বোঝাচ্ছিল। তো সিমিলার বোঝাতে যেহেতু নাউন রয়েছে, সেহেতু আমরা অ্যান্সার করবো অপশন বি, অর্থাৎ লাইক। তারপর 4 নম্বরটা আমরা সহজে অ্যান্সার করতে পারবো, গ্যাপ আদার ম্যামালস হোয়েলস ডু নট হ্যাভ এ সেন্স অফ স্মেল। তার মানে এখানেও সিমিলার প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু নেগেটিভ রয়েছে, তার মানে বলছে যে অন্য ম্যামালসগুলোর মতো কি করে না, হোয়েলস হচ্ছে গিয়ে ডু নট হ্যাভ এ সেন্স অফ স্মেল। ম্যামালসের কী হয়, নর্মালি সেন্স অফ স্মেল থাকে, কিন্তু হোয়েলসের সেন্স অফ স্মেল থাকে না। তার মানে কি দুটা কি সিমিলার নাকি ডিসিমিলার? তো ডিসিমিলার যেহেতু মতো না, তো মতো না অর্থে আমরা যেহেতু এখানে নাউন রয়েছে, সেহেতু আমরা কি করব, এখানে আনলাইক ইউজ করব। তারপর 5 নম্বরটিও খুবই সহজ একটি প্রশ্ন ছিল, দ্য টোটাল প্রোডাকশন অফ বাশেলস অফ কর্ন ইন দ্য ইউনাইটেড স্টেটস ইজ গ্যাপ অল আদার সিরিয়াল ক্রপস কম্বাইন্ড। তার মানে বলছে যে ইউনাইটেড স্টেটে কি হয়, যে কর্নের যেই প্রোডাকশন হয় সেটা হচ্ছে গিয়ে অন্য সিরিয়াল অফ কম্বাইন, মানে অন্য যেই ক্রপসগুলো হয় সেগুলোর কম্বাইনলি সেগুলো থেকে হয়তো বা বেশি। যেমন এখানে আমরা অপশন এ যদি দেখি যে ইজ মোর এজ, এটা তো কোনো স্ট্রাকচারে পড়ে না। অপশন বিতে আছে মোর দেন দ্যাট অফ, যে মনে আছে যে আমরা বলেছিলাম কম্প্যারিজন লজিক্যালি কম্পারেবল সাবজেক্টের মধ্যে হতে হবে। তাহলে এখানে আমরা এই যে দ্যাট অফ ইউজ করেছি কেন, দেন দ্যাট অফ ইউজ করেছি কারণ হচ্ছে গিয়ে প্রোডাকশনটা বোঝাচ্ছে, বাশেলসের প্রোডাকশন। আমি যদি বলি যে বাশেলসের প্রোডাকশন হচ্ছে গিয়ে আদার সিরিয়াল ক্রপের কম্বিনেশন থেকে বেশি, এখন প্রোডাকশনের সাথে তো একটি ক্রপের প্রোডাকশনের সাথে তো তুমি অন্য মানে ক্রপের ক্রপ মিলাইতে পারো না, দুইটাই প্রোডাকশন হতে হবে। দ্যাটস এখানে আমরা দ্যাট অফটাই অ্যান্সার করেছি, মানে লজিক কম্প্যারিজনটাকে লজিক্যাল করার জন্য আমরা এখানে কি করছি, মানে মোর দেন দ্যাট অফ অ্যান্সার করছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। তাহলে পরের প্র্যাকটিসগুলো আমরা করে ফেলি ঝটপট। আমরা আবার পজ করি ভিডিওটাকে পজ করে এই প্রশ্নগুলো অ্যান্সার করে ফেলি ঝটপট। হ্যাঁ, হয়তোবা এতক্ষণে আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। অ্যান্সারগুলো একটু মিলিয়ে নিব, সেগুলো আমরা ঝটপট একটু মিলিয়ে নিই। প্রথম অ্যান্সার কী করেছি আমরা, ওয়াইল্ড স্ট্রবেরিজ আর ভেরি গুড, নট অ্যাজ সুইট অ্যাজ কাল্টিভেটেড স্ট্রবেরিজ। সিম্পল কোশ্চেন ছিল, সবাই পেরেছি। দ্য লার্জার এ ড্রপ অফ ওয়াটার, তাহলে এটা কী হবে, দ্য হায়ার। তার মানে ওই যে ডাবল কম্পারেটিভ রুলটা ধরতে পেরেছি। ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে আমরা একটা কজ একটা রেজাল্ট প্রকাশ করি, এবং দুইটা কম্পারেটিভ ফর্মের পূর্বে কি হয়, এখানে দি হয়। মানে মনে রাখতে হবে দুইটা কম্পারেটিভ ফর্মের পূর্বে এখানে দি ব্যবহৃত হয়েছে। তারপর 3 নম্বরটা আরও মানে সোজা ছিল, যেমন অলদো দ্য নেম ওয়াজ নট পপুলারাইজড আনটিল দ্য মিডল এজেস ইঞ্জিনিয়ারিং ড্যাশ সিভিলাইজেশন। আমি অপশন এতে যেটা দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন। অপশন বিতে বলছে ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন। অপশন সিতে বলছে দ্যাট ইজ ওল্ড এজ তো হয় না, তারপর হচ্ছে কি অ্যাজ ওল্ড অ্যাজ দ্যাট সিভিলাইজেশন। অ্যাজ ওল্ড এজ দ্যাট সিভিলাইজেশন এখানে মানে বললে হয়তো বা বলা যায়, কিন্তু এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পর একটি ভার্ব লাগবে না, একটা ভার্ব তো লাগবে। আমি যদি অ্যাজ ওল্ড এজ দ্যাট সিভিলাইজেশন বলি, তাহলে এখানে কিন্তু ভার্বটি থাকছে না, তাহলে এখানে আমরা যে অপশনে ভার্বটি পাচ্ছি সেটি হচ্ছে ইজ, মানে ইজ অ্যাজ ওল্ড অ্যাজ। ভার্ব ছাড়া তো অ্যান্সার করা যায় না। আচ্ছা, তারপর আমরা 4 নম্বরটা সলভ করবো। 4 নম্বরটা সিম্পল, দ্য ব্লু হোয়েল ইজ গ্যাপ নন অ্যানিমেল। অপশন এতে যেটা আছে যে দ্য লার্জ তো হয় না, ঠিক আছে। তারপর অপশন বিতে আছে দ্য লার্জার। আমরা কম্পারেটিভ ফর্মের পূর্বে দি ইউজ করি কখন, যখন অফ দ্য টু থাকে অথবা ডাবল কম্পারেটিভ হয়। এখানে তো অফ দ্য টুও ছিল না সেন্টেন্সটাতে, আবার ডাবল কম্পারেটিভও হয়নি, তার মানে অপশন বিও হচ্ছে না। অপশন সিতে আছে দি লার্জেস্ট, এতে হতে পারে দি আমরা লার্জেস্টের মানে সুপারলেটিভ ফর্মের পূর্বে দি ইউজ করতে পারি। অপশন ডিতে আছে মোস্ট লার্জেস্ট তো হবে না, দি তো লাগবে, দি ছাড়া তো সুপারলেটিভ সেন্টেন্স আবার হয় না। তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে অপশন সি, যেমন দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট। আর আমরা এমনি বুঝতে পারছি যে ব্লু হোয়েল তো সবচেয়ে বড়ই হয়, মানে সবচেয়ে বড় প্রজাতি হয়। তাহলে এখানে দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট নন অ্যানিমেল রিচিং এ লেন্থ অফ মোর দেন 100 ফিট, মানে 100 ফিটের বেশি লেন্থ শুধুমাত্র ব্লু হোয়েলেরই আছে।
আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 5 নম্বর সেন্টেন্সটি আমরা অ্যান্সার করলে কি পাই, যে দ্য ওয়ার্কস অফ পিকাসো আর কোয়াইট ড্যাশ ডিউরিং ভেরিয়াস পিরিয়ডস অফ হিজ আর্টিস্টিক লাইফ। এটা সবাই পারার কথা, এটা যে ডিফারেন্সের রুল কি, এখানে দেখো ডিউরিং প্রিপোজিশনটি দেওয়া আছে, এখানে আমরা অনেকেই হয়তো বা ডিফারেন্ট ফ্রম অ্যান্সার করে ফেলেছি। তো এখানে ডিউরিং একটা প্রিপোজিশন দেওয়া আছে, তো প্রিপোজিশন যেহেতু দেওয়া আছে সেজন্য আমরা ডিফারেন্ট ফ্রম অ্যান্সার না করে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করেছি ডিফারেন্ট। বুঝতে পেরেছি সবাই আশা করছি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব আমাদের পরের টপিকে। পরের টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট টপিকটি খুবই সহজ। আমরা মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হাবোদক সম্মতি, যেমন হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বলি না যে কাউকে প্রশ্ন করি যে তুমি কি ভাত খেয়েছো, সে বললো যে হ্যাঁ আমি খেয়েছি, তো সে পাল্টা তখন প্রশ্ন করে যে তুমি খেয়েছো কিনা, তখন আমরা কি বলি, আমরা একটা এক্সপ্রেশন ইউজ করি যে আমিও খেয়েছি। তখন কিন্তু আমি বলি না আমি ভাত খেয়েছি এবার বলি না, তখন আমি বলি আমিও খেয়েছি। এই যে আমিও খেয়েছি, আমিও, এই এক্সপ্রেশনটি আমরা ইংলিশে কীভাবে ইউজ করি, ইংলিশ সেন্টেন্সে কীভাবে ইউজ করি সেটাই আমরা দেখছি। যেমন এই স্ট্রাকচারটি বলা আছে যে ফার্স্ট সেন্টেন্স তারপর অ্যান্ড, মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেন্টেন্সের পর একটি অ্যান্ড থাকবে এবং তারপর আমরা ইউজ করি সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, অথবা আমরা এক্সপ্রেশনটা অন্যভাবেও দিতে পারি, যেমন ফার্স্ট সেন্টেন্স তারপর হচ্ছে অ্যান্ড তারপর সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু অথবা অলসো। এখানে দেখো টু এর উপর একটি স্টার সাইন দেওয়া আছে, অর্থাৎ যখন এই স্ট্রাকচারটি আমরা ফলো করব তখন এই স্ট্রাকচারটির ক্ষেত্রে শেষে আমরা টু আর অলসো যদি দুটোই থাকে সেক্ষেত্রে আমরা টুটা অ্যান্সার হিসেবে নিব, টু এখানে অ্যান্সার হিসেবে নেব, এটা বেশি প্রেফারেবল। এখন বেসিক কথা হচ্ছে গিয়ে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে 3টি শব্দ এখানে ইউজ করি, সো, টু আর অলসো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি 3টি শব্দ ইউজ করি, 3টি শব্দ কি কি, একটা হচ্ছে সো আর বাকি দুটো হচ্ছে টু অথবা অলসো। এখন যেটা মনে রাখতে হবে যে সো যখন আমরা ইউজ করি তখন স্ট্রাকচারটি দাঁড়ায় এন্ডের পর সো হবে, তারপর একটি অক্সিলারি, তারপর সাবজেক্ট হবে, অর্থাৎ সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। মনে রাখবো যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন সো ইউজ করি আমরা, সো এর পর অক্সিলারি প্লাস সাবজেক্ট থাকে, এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে যখন আমরা টু বা অলসো ইউজ করি তখন স্ট্রাকচারটি হয় এন্ডের পর সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু বা অলসো। নিচের এক্সাম্পলগুলো দেখলে আমরা প্রপারলি আরও বুঝতে পারবো। যেমন বলছে যে সেন্টেন্সটা একটু খেয়াল করি, যে দুইটা সেন্টেন্স, যে উই আর গোয়িং টু দ্য কনসার্ট ফুল স্টপ, তারপর বলছে দে আর গোয়িং টু দ্য কনসার্ট। এখন এভাবে বললে সেন্টেন্সটা একটু দীর্ঘ হয়, বলতেও কেমন লাগে, উই আর গোয়িং টু দ্য কনসার্ট, তারপর বলছে দে আর গোয়িং টু দ্য কনসার্ট। দুইটা সেন্টেন্সকে আমরা এভাবে যুক্ত করে লিখতে পারি যে উই আর গোয়িং টু দ্য কনসার্ট, প্রথম সেন্টেন্সটা লিখলাম অ্যাজ ইট ইজ, তারপর বলছি অ্যান্ড, তারপর আমরা ইউজ করছি সো। দেখো সোর পর আমরা কি বলছি, অক্সিলারি প্লাস সাবজেক্ট হবে, বলছি আর প্লাস দে, অর্থাৎ হবে অ্যান্ড সো আর দে, অথবা আমরা এটাও বলতে পারি দে আর টু অথবা অলসো, দে আর টু অথবা অলসো, এখানে দে আর টুটা বেশি প্রেফারেবল। আচ্ছা, তারপর যেমন পরের এক্সাম্পলটি দেখি, আই ওয়ান্ট টু গো হোম, শি ওয়ান্টস টু গো হোম। দুটাকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে এরকম হয় যে আই ওয়ান্ট টু গো হোম অ্যান্ড সো ডাজ শি। এখানে যেহেতু ওয়ান্টস ছিল মূল ভার্ব, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তো সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব একটা নিয়ে আসতে হবে। যখন মূল ভার্ব থাকে তখন আমরা টেন্স অনুসারে ডো ডাজ অথবা ডিড এনে থাকি, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে ছিল আমরা সো ডাজ শি, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে শি ডাজ টু অথবা অলসো। যেমন 3 নম্বর সেন্টেন্সটি দেখি যে আই টুক পিকচার, হি টুক পিকচার, এটাকে আমরা এভাবে বলতে পারি যে আই টুক পিকচার অ্যান্ড সো ডিড হি। এখানে টুক যেহেতু ছিল পাস্ট, সেহেতু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে এসেছি, আর এখানে সো ডাজ বলা যাবে না যেহেতু টুক ছিল, তাহলে সো ডিড হি, অথবা বলতে পারি হি ডিড টু অথবা অলসো। খুবই সিম্পল। তাহলে এখানে যে বেসিক কথা দুটো আমরা মনে রাখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা 3টা ওয়ার্ড ব্যবহার করে থাকি, একটা হচ্ছে সো আর বাকি দুটো হচ্ছে টু এবং অলসো। সো এর ক্ষেত্রে রুলটা হচ্ছে, সো এর ক্ষেত্রে রুলটা হচ্ছে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, এতটুকু মনে রাখবো আমরা, সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। আর যখন টু বা অলসো ইউজ করি তখন আমরা সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু বা অলসো ব্যবহার করে থাকি। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে আসি নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। অনেক সময় নাবোধক এগ্রিমেন্টও হয় যে আমিও ভাত খাইনি সেও ভাত খায়নি, মানে তুমি ভাত খাওনি আমিও খাইনি, আমি বলি না আমিও খাইনি, এরকম নাবোধক এগ্রিমেন্ট যখন হয় তখন নাবোধক এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা 2টা ওয়ার্ড ইউজ করি, মনে রাখবো 2টা এক্সপ্রেশন, একটা হচ্ছে নাইদার আর একটা হচ্ছে আইদার। অর্থাৎ আইদার আর নাইদার এই দুটি ওয়ার্ড আমরা নেগেটিভ এগ্রিমেন্টে ইউজ করে থাকি। এখন নাইদার যখন আমরা ইউজ করি তখন আমাদের স্ট্রাকচারটি হয় নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট।
এবং যখন আমরা আইদার ইউজ করি তখন আমরা ব্যবহার করি সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস আইদার। এই এখানে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন আইদার ইউজ করি তখন অক্সিলারি ভার্বটা নেগেটিভ হতে হয়, কারণ আইদারটা তো পজিটিভ, যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট তো আইদার মানে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে দিলে আমাদের এগ্রিমেন্টটা নেগেটিভ হয়ে যায়। নাইদার তো নিজেই নেগেটিভ ওয়ার্ড, সেই জন্য এখানে অক্সিলারির সাথে কোনো নেগেটিভ মানে অক্সিলারিটা নেগেটিভ হয় না। আচ্ছা, তাহলে এখানে বেসিক কথা দুইটাই, যে আমরা যখন নেগেটিভ এগ্রিমেন্ট করি তখন আমরা মানে নাইদার সেন্টেন্সের শুরুতে যদি ইউজ করি তাহলে নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট হবে। সেন্টেন্সের শুরুতে নাইদার ইউজ করি, আর আইদার যখন ইউজ করি আইদার আমরা সেন্টেন্সের শেষে ইউজ করে থাকি, সেক্ষেত্রে স্ট্রাকচারটি দাঁড়ায় সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস আইদার। এবং সেক্ষেত্রে সেটা মনে রাখা বাঞ্ছনীয় যে অক্সিলারি ভার্বটা সেক্ষেত্রে নেগেটিভ হয়, তার মানে যখন আমরা আইদার ইউজ করি তখন অক্সিলারি ভার্বটা নেগেটিভ হয়। তো নিচের এক্সাম্পলগুলো আমরা একটু খেয়াল করি, যেমন বলা আছে শি হ্যাজ নট ফিনিশড হার অ্যাসাইনমেন্টস, আই হ্যাভ নট ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ এগ্রিমেন্টের মাধ্যমে যুক্ত করি, যেমন শি হ্যাজ নট ফিনিশড হার অ্যাসাইনমেন্ট কমা অ্যান্ড নাইদার হ্যাভ আই, এক্সপ্রেশনটা দেখো নাইদার হ্যাভ আই, অথবা আমি বলতে পারতাম আই হ্যাভেন্ট আইদার। এখানে আইদার যেহেতু ইউজ করছি সেক্ষেত্রে আমরা হ্যাভের সাথে নট বসাচ্ছি, আই হ্যাভেন্ট আইদার। আর নাইদার ইউজ করলে অক্সিলারিটা নেগেটিভ করার দরকার নেই, নাইদার হ্যাভ আই। পরবর্তী দেখে আমরা হিজ পেন ইজ নট ওয়ার্কিং, মাইন ইজ নট ওয়ার্কিং। আর এটাকে আমরা সিম্পলি বলতে পারি যে হিজ পেন ইজ নট ওয়ার্কিং অ্যান্ড নাইদার ইজ মাইন, অথবা মাইন ইজন্ট আইদার। খুবই বেসিক, খুবই সিম্পল জিনিসগুলো। তাহলে আমরা এবার কিছু কোশ্চেন সলভ করি অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের উপর। আমরা আবার ভিডিওটি পজ করব এবং পজ করার পর আবার কোশ্চেনগুলো সলভ করব, ঝটপট করে ফেলি। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণে তোমরা হয়তো বা সলভ করে ফেলেছো, তাহলে অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। অ্যান্সারগুলো প্রথম বলা আছে টেকনিক্যালি গ্লাস ইজ এ মিনারেল অ্যান্ড, তার মানে যেহেতু দেখতে পাচ্ছি অপশনগুলোতে সো আছে, তাহলে হচ্ছে গিয়ে এগ্রিমেন্টটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আমরা সো হচ্ছে সেন্টেন্সের শুরুতে ইউজ করি আর টু কিংবা অলসো শেষে ইউজ করি। যেহেতু আমরা প্রত্যেকটি অপশনে এখানে দেখতে পাচ্ছি যে সো আছে, তো সো যখন ইউজ করি তখন হচ্ছে সো এর পর আমরা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ইউজ করি। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট কোন অপশনে ছিল? অপশন সিতে। ভেরি গুড। সো ইজ ওয়াটার। এগুলো সিম্পল, তোমরা সবাই হয়তো পেরেছো অ্যান্সারগুলো। যে কানাডা ডাজ নট রিকোয়ার দ্যাট ইউএস সিটিজেন্স অবটেইন পাসপোর্টস টু এন্টার দ্য কান্ট্রি অ্যান্ড গ্যাপ, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ নট রিকোয়ার, তার মানে নেগেটিভ, তার মানে বুঝতেই পারছি যে নেগেটিভ এগ্রিমেন্ট হবে। তো নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু হবে, তো নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা ওয়ার্ড ইউজ করি, আইদার অথবা নাইদার। আইদার ইউজ করি শেষে, সেক্ষেত্রে অক্সিলারিটা নেগেটিভ হয়, আর নাইদার ইউজ করি শুরুতে। তাহলে দেখি প্রথম সেন্টেন্সে বলা আছে যে মেক্সিকো ডাজ নাইদার, নাইদার তো শেষে ইউজ করি না, তার মানে এটা হচ্ছে না। তারপর বলছে মেক্সিকো ডাজেন্ট আইদার, দেখো মেক্সিকো সাবজেক্ট, অক্সিলারি ভার্বটা নেগেটিভ আছে, আইদার শেষে আছে, এটাই স্ট্রাকচারালি কারেক্ট। এটা অ্যান্সার হতে পারে অপশন ডিতে আছে নাইদার মেক্সিকো ডাজ। এখানে নাইদার ডাজ মেক্সিকো যদি হতো তাহলে হতে পারতো, আর আইদার তো শুরুতে হয় না, তাহলে এটা বাদে অ্যান্সারটি। তাহলে কি হবে? অপশন বি। ভেরি গুড। তাহলে সি তো সবাই পেরেছো, যে ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুটস ক্রপস অ্যান্ড, মানে ক্যালিফোর্নিয়াও কী করে? ফ্রুট আর ক্রপসের ইনকামের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে গিয়ে ফ্লোরিডাও সেম। তাহলে যেহেতু এক নম্বর সেন্টেন্স, এক নম্বর এক্সাম্পলটির মতো, তাহলে এখানেও অ্যান্সারটি কী হবে? তাহলে এখানে অ্যান্সারটি হবে অপশন ডি, সো ডাজ ফ্লোরিডা। ভেরি গুড। 4 নম্বরটি কে কী পেরেছো দেখো। 4 নম্বরটি পারাটা একটু টাফ, এখানে একটু বিষয় জানার আছে। সেটা হচ্ছে দেখো, আমরা খেয়াল করি যে দ্য বেবিলনিয়ান্স ইনভেন্টেড এ সিস্টেম অফ রিটেন নাম্বারস, কমা দ্য মায়ান ইন্ডিয়ান্স অফ সেন্ট্রাল আমেরিকা। অর্থাৎ এখানে যেটা বলছে, বেবিলনিয়ানরা কি করেছে? রিটেন নাম্বারসের একটা সিস্টেম ইনভেন্ট করেছে, এবং মায়ান ইন্ডিয়ান্স অফ সেন্ট্রাল আমেরিকা ওরাও করেছে। তার মানে এগ্রিমেন্টটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা মানে প্রথম সেন্টেন্সে প্রত্যেকটা এন্ড থাকতে হয়। তো এন্ড আছে কোন কোন অপশনে? আমরা দেখি এন্ড আছে অপশন বিতে। তাহলে এন্ডের পর আমরা কি ইউজ করে থাকি? যেহেতু সেন্টেন্সের শেষে টু বা অলসো ছিল না, তার মানে সো দিয়ে শুরু করতে হবে। এন্ডের পর এখানে সোটা নাই, তার মানে সো যেহেতু এখানে নাই, তার মানে এই অপশনটি হচ্ছে না। তো শুধু সো দিয়েও তো হবে না, সো মানে এন্ডও তো লাগবে তার পূর্বে। এখানে এস ডিড আছে, এখানে সো ডিড আছে, এখানে আবার এন্ড নাই। মানে সো ডিড হতে পারতো, কিন্তু এন্ডটা যেহেতু নাই, কারণ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা ক্লজের মাঝখানে কি করতে হয়? এন্ড ইউজ করতে হয়। তো যেহেতু এখানে নাই, তাহলে আমরা এখন কোনটা অ্যান্সার করবো? আমরা একটু প্রবলেমে পড়লাম। এখন আমরা এটা মনে রাখবো যে
এই যে এখানে খেয়াল করি আমরা অ্যান্ড সো, আমরা প্রথম সেন্টেন্সটিতে কি করেছি, এখানে অ্যান্ড সো আমরা প্রথমে কি করি, অ্যান্ড তারপর সো তারপর অক্সিলারি। আমরা অ্যান্ড সো এর পরিবর্তে অ্যাজ ইউজ করতে পারি। এটা একটু খাতায় নোট ডাউন করে দাও যে অ্যাজ ইকুয়াল টু অ্যান্ড সো, অ্যান্ড সো এর পরিবর্তে আমরা অ্যাজ ইউজ করে থাকি। আবার বলছি অ্যান্ড সো এটার পরিবর্তে আমরা অ্যাজ ইউজ করতে পারি। তাহলে এখানে অ্যান্সারটি অপশন সি কারেক্ট, যে অ্যাজ ডিড দ্য মায়ান ইন্ডিয়ানস অফ সেন্ট্রাল আমেরিকা। এখানে মূলত অ্যাজ ডিডের জায়গায় তোমরা লিখে নিতে পারো নোট ডাউন করে যে অ্যাজ ডিড ইকুয়াল টু এখানে নিচে রাখতে পারো অ্যান্ড সো, অর্থাৎ অ্যান্ড সো ডিড দ্য মায়ান ইন্ডিয়ানস হতো। যেহেতু অ্যান্ড সো নেই সেহেতু অ্যান্ড সো এর পরিবর্তে আমরা অ্যাজ ইউজ করতে পারি। ওকে, 5 নাম্বারটি সবাই পেরেছি আমরা, যে উই আর গোয়িং টু দ্য কনসার্ট। কী হবে অ্যান্সারটা? ভেরি গুড, সবাই পেরেছি আমরা এটা, যে দে আর ট্রু। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এখন কি করব, আমরা শুরু থেকে যা যা পড়েছি কম্প্যারিজনের ক্ষেত্রে, তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা সবগুলো টপিক আবার ভালোভাবে দেখব। দেখার পর কোশ্চেনগুলো যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলো আমরা আবার ভালোভাবে সলভ করব। যেমন আমরা একটু সামারি যদি আমি একটু করে দিই, যেমন আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে পড়েছি যে 2 রকম হতে পারে, ইকুয়াল কম্প্যারিজন, আনইকুয়াল কম্প্যারিজন। ইকুয়াল কম্প্যারিজনের মধ্যে আমরা দেখেছি স্ট্রাকচারটি যে অ্যাজ ডট ডট অ্যাজ হয় সাধারণত, এক্সাম্পলের সাহায্যে মনে রাখবো। আবার যখন নেগেটিভ হয় তখন অ্যাজের পরিবর্তে সো ইউজ করতে পারি। তারপর আমরা সিমিলারিটির ক্ষেত্রে দেখেছি কিছু স্ট্রাকচার, ওইগুলো আমরা খেয়াল রাখবো। ডিফারেন্সের ক্ষেত্রে দেখেছি। আনইকুয়াল কম্প্যারিজনে আমরা জানি যে দেন ইউজ হয়, সেই বিষয়টা মাথায় রাখবো। আর অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের সাথে ইয়ার ইউজ হয়, অথবা বেশি সিলেবল হলে সেক্ষেত্রে মোর কিংবা লেস ইউজ হয়। তারপর আমরা কিছু বেসিক রুলস পড়েছি এবং তারপর আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পড়েছি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে নর্মালি কি ইউজ হয়, যে সো তারপর হচ্ছে টু অথবা সো, এটা মনে রাখবো। নেগেটিভ এগ্রিমেন্টে আইদার কিংবা নাইদার ইউজ হয়। এই রুলসগুলো আমরা সবগুলো ভালোভাবে পড়বো। পড়ার পর এই টপিকটা আমাদের ভালোভাবে একটা প্রিপারেশন হবে। আর এই টপিক কম্প্যারিজন টপিকটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। দেখা যায় যে রিসেন্টলি প্রশ্ন খুব ইজি হয়। এখন প্রশ্ন যেহেতু ইজি হয়, এই ইজি টপিকগুলো থেকে আসে, কিন্তু ইজি হলেও এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। কিছু কিছু রুলস আছে যেখানে আমরা খুব কমন মিস্টেক করে থাকি। তো আমরা রুলসগুলো ভালোভাবে যদি পড়ি, কমন মিস্টেকগুলো আমাদের হবে না, ইনশাল্লাহ আমরা প্রপারলি অ্যান্সার করতে পারবো। তো আশা করি সবাই লেকচারটি খুব ভালোভাবে উপভোগ করেছো এবং তোমরা বাসায় টপিকটি ভালোভাবে পড়বে। এবং দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ স্লাইড চলে এসেছে, এখন বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আবার আমাদের দেখা হবে। আল্লাহ হাফিজ।